ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের ওই গ্রুপটাও রিশাফল করতে হবে আর কি। এনিওয়ে, আচ্ছা তো সেক্ষেত্রে আমরা যেটা করব এখন সেটা হচ্ছে যে আমরা, আচ্ছা আমি পিএইচপি স্টর্মে ওপেন করে নিয়েছি সবকিছু। আমি এখানে কাজ করতে চাচ্ছিলাম আপনাদের সাথে পিএইচপি স্টর্মে, না কোথায় কাজ করতেছিলাম বলেন তো? এখানে ছিলাম না ভিজুয়াল ওকে আমি তাহলে ওকে আমি বিএস কোডেই করি, হ্যাঁ আমি বিএস ভিজুয়াল স্টুডিও কোডেই যাই। আপনারা আপনাদের মতো প্রেফারেবল যেখানে ভালো লাগে সেখানে আর কি আসেন। তো প্র্যাকটিসগুলো করেন আপনাদের, একদম এগুলো হচ্ছে কোর কনসেপ্ট যেগুলো এখন কাজ করবে, একদম কোর। আপনি যদি ক্লিয়ার থাকেন খুবই ভালো, আর যদি ক্লিয়ার না থাকেন তাহলে ক্লিয়ার হয়ে নেন। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। তো আমার বিএস কোড ওপেন হয়ে গেছে। আমরা হচ্ছে ব্যাচ 4। তো আমাদের এখানে দেখেন আজকে হচ্ছে আমাদের বেসিক্যালি ডে 4ই ধরেন আজকে, ঠিক আছে? ডে 3 বাদ, ডে 4ই আজকে আমাদের ধরেন। আমি এখানে এইচটিএমএল সিএসএস যা ছিল এগুলো সব বাদ দিয়ে দিলাম। আপনাদের বলছিলাম একটা এইচটিএমএল ফাইল নেওয়ার জন্য, একটা সিএসএস ফোল্ডারের ভিতরে সিএসএস ফাইল নেওয়ার জন্য, এবং তাদের মধ্যে লিংক আপ করে সিএসএস এর গ্রিডটা তৈরি করার জন্য। মনে করে ফেলছেন তাই না? আচ্ছা আমি করে নিচ্ছি। আমি তো পরে আসলাম তো, আপনাদের সবার জন্য থাকে আর কি। আমি একদম ডে 4টা ফাঁকা করে নিলাম। কম্পিউটারের একটা জায়গায় ডে 4 নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। এবার ভিএস কোডে বা আপনি যেখানে কাজ করতে ভালোবাসেন সেখানে আমরা এটা ওপেন করে নিচ্ছি। ওপেন ফোল্ডারে যাচ্ছি, যেখানে আপনি কাজ করে কমফোর্টেবল ফিল করেন সেখানে আপনি যাবেন। যে ডে 4টাকে আমি ওপেন করে নিলাম। তো ডে 4 এর ভিতরে প্রথমে একটা ফোল্ডার নিব, সিএসএস, একটা ফাইল নিব index.html নামে। ও সরি, না এটা ভুল হয়েছে, বাইরে হবে। ঠিক আছে, সিএসএস ফোল্ডারের ভিতরে সিএসএস ফাইল হবে, style.css। ওকে, আমাদের HTML ফাইল আছে, আমাদের CSS ফাইল আছে। HTML ফাইলে আমরা HTML এর যে ডিফল্ট স্ট্রাকচার সেটা করে নিলাম। ওকে, এবং আমরা এখানে CSS ফাইলের সাথে লিংক আপ করে দিচ্ছি এখানে। ওকে, এবার CSS ফাইলে যাচ্ছি। CSS ফাইলে গিয়ে আমরা CSS এর বেসিক গ্রিডটা করে ফেলি। ওকে, সো ইটস ডান। 12টা ক্লাস তৈরি করে নিলাম।
এবার সবগুলো ক্লাসের ভিতরে যেগুলো কল হাইফেন দিয়ে শুরু হয়েছে তাদের ফ্লোট দিয়ে দিলাম লেফট এবং একটা বর্ডার দিয়ে দিলাম 1 পিক্সেল সলিড লাইট গ্রে। রো নামের একটা ক্লাস নিচ্ছি আফটার ওকে আমি মোটামুটি এরকম 4টা ক্লাস নিলাম 50 250 650 350 40, ঠিক আছে। আচ্ছা এখন এরকম ব্যাপারগুলো আছে আর কি। তো এবার আমরা ইয়েতে যাচ্ছি, ইন্ডেক্সে যাচ্ছি, এখানে গিয়ে আমরা প্রথমে সেকশন নিচ্ছি, HTML এর স্ট্রাকচারটা করে ফেলেন এবার। ঠিক আছে, করতে পারতেছেন? এটা হয়ে গেলে আমাকে বলেন। মেহেদী হাসান করতেছেন? মেহেদী হাসান সাহেব, না পরে করবেন? আমরা কথা শুনতে পাচ্ছি না। আতিক করতেছেন এগুলা? আতিক হয়ে নেই? এটা হয়ে গেলে আমাকে বলেন, এটা হয়ে গেছে। ডান। সামনে আগাবো? ওকে, হচ্ছে যে ঠিক আছে। মেহেদী হাসান, আপনার কথা শুনতে পাচ্ছিলাম না। সজীব করতেছেন? সজীব আছেন? আচ্ছা, ওকে, তাহলে আগাই। হ্যাঁ, এরপর এখানে একটা ইয়ে নেই, 2 12
কল 12, হ্যাঁ। লেফট সাইড বার 10, মেন কন্টেন্ট ফুটার 1 350 1 2 3 4 ফুটার ঠিক হয়ে গেছে না এটা? আচ্ছা, এখন যদি আমরা ব্রাউজারে যাই, এই প্রোগ্রামটা রান করি, দেখেন এরকম একটা আউটপুট আসছে। তো এখানে একটা কাজ করা হয় নাই, সেটা হচ্ছে কন্টেইনারটা মনে হয় দেওয়া হয় নাই নাকি? কন্টেইনার তো দিচ্ছি, কন্টেইনার ওয়াচটা পাই নাই। কন্টেইনার 80%, কন্টেইনারটা পাইলো না কেন বলেন তো? বারান বলে লিখছি, CONT। ওহো, কন্টেইনার বানান ভুল লিখছি। ওকে, আচ্ছা, দেখেন এরকম ব্যাপারটা আসছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের যেটা করতে বলছিলাম, লোগো, ব্যানার, সার্চ, মেনু, লেফট সাইড বার, মেইন কন্টেন্ট, বিগ ফুটার 1, বিগ ফুটার 2, বিগ ফুটার 3, বিগ ফুটার 4 এবং ফুটার। সো ধরলাম এটা একটা পেজ যেটা আমরা এখন আমরা করতে চাচ্ছি। তো এই পেজটাকে আমাদের ফার্স্টে রেসপন্সিভের ব্যাপারটা দেখতে হবে, যে একটা পেজ আসলে আমরা রেসপন্সিভ কিভাবে করে থাকি। হ্যাঁ, এটা করার পরে আমরা আল্লাহ বাঁচা রাখলে নেক্সট ক্লাসে হচ্ছে ইয়ে শুরু করব, বুটস্ট্র্যাপ। বাট এটা ইনশিওর করেন এই লেয়ারটা হয়েছে না, আমি কি আগাবো সামনে? আচ্ছা, এখন তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে একটা পেজকে রেসপন্সিভ করার জন্য যেটা করতে হয়, যে যে পেজটা আমরা স্ট্রাকচারটা তৈরি করি, এটা যখন যে ডিভাইস ওপেন হবে সেই ডিভাইসের সাথে অ্যাডজাস্ট হয়। তো সাধারণত একটা পেজকে মিনিমাম তিনটা ভাগে ভাগ করা হয়। মিনিমাম একটা হইতেছে আহ, একটু বড়, মানে ল্যাপটপ বা ডেস্কটপের জন্য যেগুলো মনিটর 15 ইঞ্চি প্লাস। আরেকটা হচ্ছে ট্যাবের জন্য, ট্যাব। আরেকটা হচ্ছে মোবাইল। এই তিনটা হচ্ছে কমন ডিভাইস। এখন ল্যাপটপের, ডেস্কটপের আবার অনেকগুলো সাইজ হতে পারে, ট্যাবের অনেকগুলো সাইজ হতে পারে, মোবাইলের অনেকগুলো সাইজ হতে পারে, সেগুলো আলাদা কথা। বাট মেইনলি ডিভাইসের মানে ক্যাটাগরি কিন্তু তিনটা, একটা হচ্ছে মোবাইল, একটা হচ্ছে ট্যাব, একটা হচ্ছে ল্যাপটপ, ডেস্কটপ, তাই না? এই তিনটা ক্যাটাগরি। সো আমরা এই পেজটাকে এই তিনটা, ধরেন আমরা যে পেজটা তৈরি করলাম, এখানে লোগো থাকবে, এখানে ব্যানার থাকবে, এখানে মেনু থাকবে, এখানে সার্চ থাকবে, লেফট সাইড বার, মেইন কন্টেন্ট, ফুটারগুলো থাকবে এভাবে। এখন এই পেজটা যখন আমার মোবাইল ওপেন হবে তখন কিভাবে হবে? যখন মোবাইল ওপেন হবে, তার মানে এটা একটা ছোট আসবে, তখন আমরা দেখেছিলাম যে লোগো, ব্যানার, সার্চ, মেনু, লেফট সাইড বার, কন্টেন্ট, বিগ ফুটার 1 2 3 4 এবং ফুটার সবগুলো কলাম কত হয়ে যায়? ফুল 12 হয়ে যায়, তাই না?
এখন আমরা যেভাবে করছি সেটা হচ্ছে যে আমাদের সবসময় একদিন ধর এখন এই অবস্থায় আছি, এটা হইতেছে আমার একটু বড় ডিভাইসে আছি, মানে ল্যাপটপে বা ডেস্কটপে আছি। এখানে আমার লোগো 3, ব্যানার 3, মেনু 3, লোগো ব্যানার মেনু তিনটাই 3 3 আছে। এবার আমি ছোট করতেছি, ট্যাবে আসলাম, ট্যাবেও কিন্তু সেম লোগো ব্যানার মেনু সার্চ তিনটে 3 3 আছে। আর মোবাইলে আসলাম, মোবাইলেও সেম। বাট এগুলো তো রিসাইজ হবে, কলমের সাইজগুলো পরিবর্তন হবে। একটা ওয়েব পেজকে রেসপন্সিভ করার জন্য 3টা কাজ করতে হয়: কলমগুলোর সাইজ চেঞ্জ করতে হয়, কলমগুলোর পজিশন চেঞ্জ করতে হয়, আর হচ্ছে কলমগুলোকে আপনার শো হাইড করতে হয়, কখনো থাকবে কখনো থাকবে না। শুনছেন না? এই 3টা কাজ করতে হয়। তাহলে এখন আমরা যে পেজটা তৈরি করলাম এভাবে, এই যে এখানে এভাবে গ্রিডের 1 2 3 দিয়ে, তো এখন আমরা চাচ্ছি যে যখন এটাকে ছোট করব, একদম মোবাইলের সবগুলো কলম 12 12 থাকবে। তো তাহলে আমাদের সেটা করার জন্য আমাদের একটা মিডিয়া কোয়েরি লাগবে, তাই না? তো মিডিয়া কোয়েরি নিয়ে লাস্ট ক্লাসে বলতেছিলাম যে মিডিয়া কোয়েরিজ হচ্ছে সিএসএস এর একটা টেকনিক। মিডিয়া কোয়েরিজ হচ্ছে সিএসএস এর একটা টেকনিক, যে টেকনিকে বলা আছে কি, ব্রাউজারের রেজুলেশনকে কাজে লাগিয়ে কন্ডিশন তৈরি করো, এবং সেই কন্ডিশনের মধ্যে, সেই কন্ডিশনের ভিতরে সিএসএস এর ক্লাসগুলো থাকবে। ব্রাউজারের রেজুলেশনকে কাজে লাগিয়ে কন্ডিশন তৈরি করতে হবে, সেই কন্ডিশনের ভিতরে সিএসএস এর ক্লাস থাকবে, এবং সেই ক্লাসগুলো এইচটিএমএল এর ভিতরে কল করা থাকবে। বাট সবসময় পাবে, সবসময় পাবে না, তাই না? আমরা লাস্ট ক্লাস দেখতেছিলাম, মনে আছে মিডিয়া কোয়েরি কি? কথা বলেন না কেন? @media screen অ্যান্ড এভাবে লিখতে হয়, তাই না? ম্যাক্সিমাম ওয়াইড আর হচ্ছে মিনিমাম ওয়াইড। সো ম্যাক্সিমাম ওয়াইড এবং মিনিমাম ওয়াইডের মধ্যে পার্থক্য কি বলা যাবে? ধরেন বললাম ম্যাক্সিমাম ওয়াইড পাবে না, রাইট। শুনছেন না উনি কি বলছে সবাই? এটাই, এটাই মিনিমাম ম্যাক্সিমাম। তাহলে এখন আমরা এখানে কি করব? এখন আমরা এখানে করব যে হচ্ছে, মানে মোবাইলটা হচ্ছে কত, ধরেন 750 পিক্সেল পর্যন্ত সবগুলো কলম 12 12 থাকবে। 750 পিক্সেল পর্যন্ত সবগুলো কলম 12 12 থাকবে। তাহলে এখানে মিডিয়া করে এখানে কি লিখবো বলেন? মিনিমাম ওয়াইড না ম্যাক্সিমাম ওয়াইড? তাই না? 750 পিক্সেল পর্যন্ত সবগুলো কলম 12 12 হবে। তাহলে 750 পিক্সেল পর্যন্ত কাজ করবে, সো ম্যাক্সিমাম ওয়াইড 750 পিক্সেল। এখানে এসে আমরা এটা লিখে দিলাম, ক্লাস অল যেগুলো শুরু হয়েছে কল হাই পেন দিয়ে, তাদের ওয়াইড করে দাও 100%। হ্যাঁ, ও সরি, হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি আপনাদের জন্য বসে আছি, আপনারা কি কোড লিখতেছেন নাকি আমি লিখে যাব বলেন তো? আচ্ছা, মানে আপনাদের শেষ হয়ে গেলে বলেন, বা না হলে আই এম ওয়েটিং ফর ইউ গাইস। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমি ওয়েট করতেছি, শেষ হলে আমাকে বলেন।
আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা এভাবে একটা মিডিয়া কোয়েরি লিখে দিলাম, মিডিয়া স্ক্রিন অ্যান্ড ম্যাক্সিমাম ওয়াই 750, এভাবে হয়ে গেল। এখন যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন জিনিসটা এবার যদি আমি ছোট বড় করি, ছোট করতেছি, দেখেন একটা সময় পরে সবগুলো কলম বারো, লোগো, ব্যানার, মেনু, সার্চ মেনু, সাইড লেফট সাইড বার, কন্টেন্ট, ফুটার ওয়ান, সবগুলো বারো বারো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা করতে যাচ্ছি কি, যে ঠিক আছে, তাহলে মোবাইলে তো সব বারো বারো হচ্ছে আমাদের। এখন ট্যাবের জন্য, তো ট্যাবের জন্য ধরলাম আমরা 751 থেকে 980 পিক্সেল পর্যন্ত ধরেন। এখন বলছি 751 পিক্সেল থেকে 980 পিক্সেল পর্যন্ত লোগো, ব্যানার, লেফট সাইড বার, কন্টেন্ট, এগুলো কেমন হবে? তাহলে এবার আমাদের আরেকটা মিডিয়া কোয়েরিজ লিখতে হবে। এখানে আসেন, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে দুইটা লাগবে, অ্যান্ড এটা লেখেন মিনিমাম ওয়াইড 751 পিক্সেল, ম্যাক্সিমাম ওয়াইড 980 পিক্সেল। এইখানে আমরা এই 12টা ক্লাস কপি করে নিয়ে আসলাম, এই 12টা ক্লাস এখানে নিয়ে আসলাম। এখানে এই কল হাইপেনের পর এখানে জাস্ট ধরেন আমি এম বসাই দিলাম, এম। এম দিতে হবে এমন কিছু না, এখানে এম এর জায়গায় আপনি পি, কিউ, আর, এস, টি, এ, বি, সি, ডি যেমন সেটা দিতে পারেন, বাট একই জিনিস সব জায়গায় দিন। মানে এখানে যদি আপনি এম না দিয়ে ধরেন আপনি দিলেন এন, তো দেন, তাহলে সব জায়গায় এন দেন, কোনো সমস্যা নেই, মানে একই কথা, এম দিয়ে দিতে হবে এমন কোনো কথা নাই, বাট সবগুলো একই জিনিস দিব আমরা আর কি। এই জিনিসটা হয়ে গেলে আমাকে বলেন, হ্যাঁ। সরি, এটা কি হয়েছে? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে তো এই হচ্ছে আমাদের আলটিমেটলি ব্যাপার, মিনিমাম ম্যাক্সিমাম দিয়ে এবার দিলাম। এখন এখানে দেখেন, সো এই যে এখানে কল এম ওয়ান থেকে শুরু করে কল এম 12, কল এম ওয়ান থেকে শুরু করে কল এম টু, এম থ্রি, এম ফোর, এভাবে এম 12, এই 12টা ক্লাস আমি যদি এইচটিএমএল এর ভিতরে কল করি সবসময় পাবে, তাই না? নাকি কখন পাবে? 751 থেকে আর কি, এক্ষেত্রে বলে দিছি 51 থেকে 980 পর্যন্ত এই পিক্সেলের ভিতরে অ্যাকচুয়ালি এই ক্লাসগুলো পাবে, তাই না? তাহলে এখন আমি এখানে যাব, সো এখন দেখেন, এখন আমি ধরেন এখানে আছি, তো তাহলে এখন ধরেন এই রেজুলেশনটা আমার, এখানে যে ব্রাউজারে যে রেজুলেশনটা আছে, এই রেজুলেশনটা আমার 751 থেকে 980-র ভিতরে এই রেজুলেশনটা আছে। তাহলে এখন এই রেজুলেশনে আমি লোগো, ব্যানার, সার্চ কত কত চাচ্ছি এই রেজুলেশনের ভিতরে। এই রেজুলেশনের ভিতরে ধরেন আমি চাচ্ছি লোগোটা একটু বড় হবে, ব্যানারটা আরো বড় হবে, সার্চটা একটু বড় হবে। তো ধরেন লোগোকে করে দিলাম 6, সার্চকে করে দিলাম 6, আমাকে তো টোটাল 12 মিলাইতে হবে। তাহলে আমি যদি এখানে আসি, এই যে এখানে খেয়াল করেন, ধরেন বলে দিলাম কল এম 6, কল এম 12, কল এম 6, এরকম করে দিলাম। এই প্রথম যে রোটা আছে, এই প্রথম সেকশনটাকে কল এম 6, কল এম 12, কল এম 6, এভাবে করে দিলাম। কারণ কি দেখেন, যখন আপনি নর্মালি তো এটা এরকম আছে, লোগো 3, ব্যানার 6, সার্চ 3, যখন আমি ছোট করতেছি
এখন লোগোটা কি 3-এর বেশি হবে না 3-এর কম হবে, মানে 3-এর কম হবে না 3-এর বেশি হবে লোগোটা যখন ছোট করতেছি, তাই না? সজীব শুনতেছেন আমার কথা? আতিক, এইটা কথা তো শুনতে হবে যে যখন নর্মালি এরকম আছে, এখন লোগো আছে 3, ব্যানার 6, সার্চ হচ্ছে 6, 3, লোগো 3, ব্যানার 6, সার্চ হচ্ছে 3। এখন আমি এটাকে ছোট করতেছি, যখন ছোট করব তখন লোগোটা কি আরো ছোট হবে না লোগোটা আস্তে আস্তে বড় হবে? লোগোটা বড় হবে, ছোট হইলে তো আরো খারাপ দেখা যাবে, তাই না? লোগোটা বড় হবে। এই জন্য তাহলে লোগোটা আছিল 3, আমি লোগোটা কত করে দিলাম দেখো তো, এই জন্য কত লিখছি, M6, বড় করে দিছি। আবার এই ব্যানারটা ছিল 6, তাহলে ব্যানারটা কি 6-এর বেশি হবে না 6-এর কম হবে? এই জন্য ব্যানারটা 12 করে দিচ্ছি। আবার এটাও ছিল 3, এটা 6 করে, তাহলে এখানে টোটাল অ্যাকচুয়ালি এখানে ছিল একটা রো, তাই না? এখন এখানে কয়টা রো হবে? লোগো 6, দুইটা রো হবে। এখন যদি আমি রিলোড দিই দেখেন এখানে দুইটা রো হয়ে গেছে। যদি রিলোড দিই এই যে দেখেন দুইটা রো হয়ে গেছে, লোগো 6, ব্যানার 12, সার 6। এখন এই লোগো আর ব্যানারটা এখানে কিন্তু ফাঁকা জায়গা হয়ে গেছে। তো এখন এটা আসলে ফেয়ার হয় নাই। এখন যেটা করতে হবে আমাকে এই সার্চটাকে উপরে তুলতে হবে অথবা লোগোটাকে নিচে নামাইতে হবে, দুইটা যে কোনো একটা করতে হবে। শুনছেন না কি বলছি? তার মানে এইটা যেখানে আছে সে পজিশন চেঞ্জ করতে হবে এর, সো এলিমেন্টের পজিশন চেঞ্জ করতে হবে। তাহলে এখন একটা এই সার্চটাকে যদি আমি এখানে উঠাইতে চাই তার মানে এর পজিশন চেঞ্জ করতে হবে। তো এইচটিএমএল এলিমেন্টের পজিশন চেঞ্জ করার জন্য আমরা তার পজিশন ধরেন এই যে এইটা একটা সার্চ, এটা একটা এইচটিএমএল এলিমেন্ট, এটা একটা এইচটিএমএল এলিমেন্ট, আমরা এর পজিশন চেঞ্জ করে এটাকে এখানে নিতে পারবো। তো একটা এইচটিএমএল এলিমেন্টের পজিশন চেঞ্জ করে অন্য জায়গায় নেওয়ার জন্য তার পজিশন দিতে হয় হয় রিলেটিভ, না হলে স্ট্যাটিক, অথবা অথবা রিলেটিভ অথবা অ্যাবসলিউট অথবা ফিক্সড, রিলেটিভ, অ্যাবসলিউট অথবা ফিক্সড। তো একটা এইচটিএমএল এলিমেন্টের এই যে সার্চ যেটা এখানে আছে, এই সার্চটাকে আমি এখানে নিব অথবা লোগোটাকে আমি এখানে আনবো, কারণ এইভাবে থাকলে তো খারাপ দেখা যেতেছে, তাই না? হয় এইটারে, এটা তো 3, এখানে এখানে তো 6, এখানে ফাঁকা আছে কত, 6। তাহলে এইটা সার্চটা যদি আমি এখানে নিতে পারি তাহলে 6 6 12 হয়ে যাবে, অথবা লোগোকে যদি আমি এখানে নামাইতে পারি তাহলে কত হবে, 6 6 12 হয়ে যাবে, ব্যানারটা উপরে চলে যাবে। তো সাধারণত সাইটের লোগোটা আগে থাকে, এই জন্য এই সার্চটাকে উপরে নেওয়া হয়, ব্যানারটা নিচে থাকে। তাহলে এখন এই সার্চটাকে যদি আমি উপরে নিতে চাই, এই সার্চটাকে যদি আমি উপরে নিতে চাই তাহলে এটার পজিশন চেঞ্জ করে এখানে নিতে হবে। তখন এইচটিএমএল এলিমেন্টের পজিশন চেঞ্জ করার জন্য তার পজিশন দিতে হয় হয় রিলেটিভ অথবা অ্যাবসলিউট অথবা ফিক্সড। তো পজিশন নিয়ে আমরা একটু পরে কথা বলবো, তার আগে আমরা এবার এই লেফট সাইড বারে আসি, এই জায়গাটাতে আসি। দেখেন এটা আমরা করবো একটু পরে। এখন এই জিনিসটা খেয়াল করেন, এই যে লেফট সাইড বার আর মেইন কন্টেন্ট, এটা কথা চিন্তা করেন, মেনু তো 12, 12 তো 12, এটা তার কিছু করার নাই। এখন এই লেফট সাইড বার আর কন্টেন্ট এটারে কি করব বলেন? এটা এটা তো 2, এটা 10, এই এটা একটু কমবে, কমাতে হবে, হ্যাঁ। তাহলে এখন এটা অ্যাকচুয়ালি বাড়ানোর তো কোনো ওয়ে নাই, এখন একটা করা যেতে পারে, মেইন কন্টেন্টটাকে আমি 12 করে দিতে পারি, এটা তো 10 ছিল, 12 করে দিতে পারি, সেক্ষেত্রে আমার লেফট সাইড বারটাকে কি আমি কত করব? এটাকে তো 12 করা যায় না, দুইটা কাজ করা যেতে পারে। আমি ধরেন এখানে আসলাম, যে লেফট সাইড বার, এখানে বলে দিলাম কল M12, কল M12 করে দিলাম। অ্যাকচুয়ালি এই ক্লাসগুলো কাজ করবে কখন? ওই ওই পজিশনে যখন যাবে 751 থেকে 980-র ভিতরে কাজ করবে এই ক্লাসগুলো। এই হচ্ছে মিডিয়া কোয়েরি, আর কিছু না। এভাবে মিডিয়া কোয়েরি দিয়ে কন্ডিশন মাধ্যমে ব্লক তৈরি করতে হয়, সেখানে সিএসএস ক্লাস লিখতে হয় এবং এগুলো এখানে কল করতে হয়, এবং এগুলো ওই ব্রেক ইভেন পয়েন্টে পাবে। দেখেন এখন রিলোড দিলাম, এখন লেফট সাইড বারও কত হয়ে গেছে, 12, আবার মেন কন্টেন্টে কত হয়ে গেছে, 12। এটা করতে পারেন, হ্যাঁ, দুইটাই 12 12, অথবা এরকম করতে পারেন, এটাকে দিতে পারেন আপনি 4, এটাকে দিতে পারেন 8। লেফট সাইড বারকে 4 8 আর 4 কত হয়, 12। এবার যদি রিলোড দিয়ে এরকম করতে পারেন, এটা একটু বাড়াই দিচ্ছেন, একটু কম, এরকম করে দিতে পারেন, ইটস নট ব্যাড। নর্মালি এরকম আছে 2 10, যখন ছোট হচ্ছে
এই যে 4 8 হয়ে গেছে, আরো ছোট করলে কত হয়ে যাবে? 12। মোবাইলে সব 12। সো একটা পেজকে আপনি এভাবে ভাঙতে পারতেছেন কিনা, এটা হচ্ছে একদম বেসিক। এটা পারলে আপনি একদম একদম পারফেক্ট, আপনি একদম রেডি আছেন কাজ করার জন্য। আপাতত মানে এই এতটুকুন আর কি। আপনি তো আল্লাহর রহমতে আরো অনেক কিছুই জানেন, সমস্যা নাই, কিন্তু এতটুকুন আপনাকে জানতেই হবে, না জানলে হবে না। কি জানি ব্রাউজার প্রবলেম হতে পারে। করেন তাহলে এই যে কল, এইভাবে কিন্তু আমরা কাজটা করতে পারতেছি, দেখছেন? M484। এখন এই জায়গাটা কি করবো বলেন, ফুটারটাকে কি করবো বলেন, এই যে এটাকে যখন এটাকে ছোট করতেছি, একদম মোবাইলে তো সবগুলো 12 12। ফুটার 1, ফুটার 2, ফুটার 3, ফুটার 4, চারটা ফুটা 12 12। এখন এই পজিশনে এগুলো কি এভাবেই থাকবে না কি করবে এগুলাকে? রাইট। তাহলে এখানে কি লিখবো? কল এম M6, কল M6, কল M6। তাহলে এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দিয়ে দেখেন, এবার ফুটার 1, ফুটার 2, ফুটার 3, ফুটার 4, চারটা হয়ে গেছে। এটা করতে পারি আমরা, এটা ভালো হয় এভাবে যাবে। 12 12 তো মোবাইলে তো হবেই 12 12। এত আগে 12 12 করে দিলে তো খারাপ দেখা যাইবো, তাই না? আগে 12 12 করে দিলে তো তাহলে তো বেশি আবার জায়গা ফাঁকা থাকবে, তাই না? কারণ ফুটারের ভিতরে কন্টেন্টই থাকবে কতটুকুন। সো এই হইতেছে আমার মিনিমাম একদম যে ব্যাপারগুলো আর কি। সো দিস ইজ দ্য থিং। তাহলে একটা ওয়েব পেজকে রেসপন্সিভ করার জন্য তিনটা কাজ করতে হয়। প্রথম কাজ হচ্ছে কলামগুলোর সাইজ চেঞ্জ করতে হয়। তো কলামগুলোর সাইজ চেঞ্জ করতে পারেন কিনা আপনি? যখন একটা ওয়েব পেজ ধরেন ডেস্কটপে আছে, তখন লেফট সাইড বার 2, মেন কন্টেন্ট 10। যখন ট্যাবে আসছে লেফট সাইড বার 4, মেন কন্টেন্ট 8। যখন মোবাইলে আসছে লেফট সাইড বার 12, মেন কন্টেন্টও 12। তার মানে একই জিনিস এক এক ডিভাইসে এক এক রকম ভাবে প্রিন্ট হচ্ছে। এটা আপনি করতে পারতেছেন কিনা আপনার কম্পিউটারে? এটা দেখাতে পারবেন আপনারা কেউ করছেন এখন স্ক্রিন শেয়ার দিয়ে? একটু দেখান তো দু একজন দেখি। আর নাহলে একটু সময় নেন, 5 মিনিট সময় নেন, এটা করেন আগে। ওকে, 5 মিনিট সময় দিচ্ছি, এটা করেন, করে আমাকে দেখাবেন এখন। সব বলতে মানে এই তো আপনি বিগ ফুটার, এই লেফট সাইড বার মেন কন্টেন্ট আর হচ্ছে বিগ ফুটার, এই দুইটা। আর লোগো ব্যানার সার্চ এটা আমি দেখাবো, আপনারা এই যে এটা দেখানোর পরে এরপর আমি পজিশনটা চেঞ্জ করে দেখাবো। এরপর আরো কিছু কাজ আছে, আমরা ওই বর্ডার, তারপরে ব্যাকগ্রাউন্ড এবং আরো কিছু বিষয় দেখবো, CSS3 কিছু ইস্যু দেখবো আর কি। সো একটু তাড়াতাড়ি করেন, হ্যাঁ। লেফট সাইড বার মেইন কন্টেন্ট, যেমন এটা আছে কত 2, এটা হলো 10। এটা ছোট করলে কত করতেছিলাম? 4 8, তাই না? এটা 4, এটা কত? 8। আবার যখন আরো ছোট করতে, এটা এটা ছিল 6 6 6 6। আবার মোবাইলে নিলে সব 12 12। এটাই আপনি আপনার ব্রাউজার আমাকে দেখাতে পারবেন কিনা এখন? আর যদি বলেন যে না পরে দেখাবেন, তাহলে সমস্যা নেই, তাহলে আমি কন্টিনিউ করে যাই। ওকে, দেখান। এই যে লোগো ব্যানার, এই যে লোগো ব্যানার সার্চ, দেখতে পাচ্ছেন না? এই যে লোগো ব্যানার সার্চ, দাঁড়ান আগে স্ক্রিনশট দিয়েন না। এটা কে? ইয়া সজীব হয়েছে, এইটা দেখেন, এই যে লোগো ব্যানার সার্চ। হ্যাঁ,
আচ্ছা, এখন আমাকে একটু দেখান তাহলে, হচ্ছে যে যিনি দেখাবেন তিনি দেখান। হ্যালো, জাহিদ হাসান, আপনি স্ক্রিন শেয়ার দেন। আর কেউ দেখাবেন? দেখান, স্ক্রিন শেয়ার দেন। হুম, হ্যাঁ হ্যাঁ, এই তো 6-6। হ্যাঁ ঠিক আছে। আপনি বুঝতে পারতেছেন কেমনে কাজটা হইতেছে? উপরে ওঠেন, উপরে ওঠেন, একবার উপরে ওঠেন, উপরে ওঠেন। ওটা আসবো তো, ওটা আমিও তো আনতে পারিনি, ওটার জন্য পজিশন লাগবে। সার্চে আপনি 6 দেন, কোডে যান। না, সার্চে 6 হয় নাই। তাহলে এটা ছোট হলো কে? সার্চটা ছোট হলো, সার্চ তো 6 হয় নাই। একদম উপরে ওঠেন, একদম উপরে ওঠেন, একদম উপরে। হুম, হুম, দাঁড়ান একটু। নিচের দিকে আসেন। ঠিক তো আছে মনে হচ্ছে। হ্যাঁ, হাইট ওগুলো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, M6। কিন্তু ওখানে ছোট বড় হইলো কেন? ব্রাউজারে জানতো। হ্যাঁ, এবার ঠিক আছে তো, এবার ঠিক আছে, যে লোগো ব্যানার সার্চ এবার ঠিক আছে। অন্য 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 আরেকটা ব্রাউজার কি ওপেন হয়ে আছে জানতো? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন, সমস্যা নেই, এবার ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, এই যে লোগো ব্যানার সার্চ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে তাহলে আমি, কোনো সমস্যাটা আপনি দেখান, আছে বের করেন, আপনি শেয়ার দেন। এটা হচ্ছে 3-6-3। ওকে, 6-6 ভাবে আসছে। হ্যাঁ, নিচে আসেন তো একটু এই অবস্থাতে। হ্যাঁ, নিচে আসেন এই অবস্থাতে। 4-4 আসছে। বুঝতে পারতেছেন না এগুলো কেমনে কাজ করতেছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন। ঠিক আছে, আতিক করতেছেন? না, আপনি পরে দেখেন, সমস্যা নেই, বাট কইরেন আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই জিনিসটাকে, এখন আমরা এই জায়গাটা একটু কাজ করবো। আমি স্ক্রিন শেয়ার দিলাম, একটু খেয়াল করেন। এখন
এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমরা যখন ট্যাবে ছিলাম, তো ট্যাবে থেকে এই যে লোগো ব্যানার সার্চ, এই সার্চটাকে আমরা এখানে নিব। তো এটার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পজিশন নামে একটা জিনিস লাগবে। তো আমি একটু খেয়াল করেন, আমার HTML ফাইলটা যেখানে আছে সেখানে আমি একটা ফাইল নিচ্ছি position.html। ঠিক আছে, আমি একটা ফাইল নিলাম position.html। আপনাদেরকে পজিশনটা একটু প্র্যাকটিস করে দেখাই আমি। হ্যাঁ, দেখেন, করতে পারেন, খুব ভালো হয়। আমি একটা HTML ফাইল নিলাম পজিশন নামে, বা যে কোনো নামে নিয়ে দিতে পারেন, সমস্যা নাই। এবার এখানে আমি HTML এর যে ডিফল্ট স্ট্রাকচার সেটা তৈরি করে নিলাম। তো এখানে আমি আমি CSS এর কোড লিখবো কিছু। তো আমি স্টাইল ট্যাগের ভিতরে জায়গা তৈরি করে নিলাম। তো এখানে ধরেন আমি একটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস কল করলাম box1। এবার এই style.css এসে box1 ক্লাসের জন্য আমরা প্রপার্টি সেট করব। প্রথমে এর একটা হাইট দিলাম, ধরেন 300 পিক্সেল, ওয়াইড দিলাম 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, ফ্লোট দিলাম লেফট। ঠিক আছে, হাইট, ওয়াইড, ব্যাকগ্রাউন্ড কালার, ফ্লোট লেফট। তো এইবার যদি আমরা ব্রাউজারে যাই, এই position.html ফাইলটাকে আমি ব্রাউজারে রান করার চেষ্টা করতেছি। দেখেন এরকম একটা ব্যাপার আসছে। তো এখন এই ডিপটার আমি পজিশন চেঞ্জ করব। ধরেন এই ডিপটার অ্যাকচুয়ালি CSS এর পজিশন প্রপার্টি নিয়ে কথা বলবো। সো পজিশন প্রপার্টিটা একটু অ্যাডভান্স আর কি। হ্যাঁ, তো এটা অনেক অ্যাডভান্স কাজে লাগে এবং একটা পেজকে রেসপন্সিভ করার জন্য এটা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আপনাকে পজিশনের ব্যবহারটা একদম পরিষ্কার থাকা লাগবে যে আসলে পজিশন কিভাবে কাজ করে। আমার এই প্র্যাকটিসের মাধ্যমে আপনার পজিশনের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যদি আগে ক্লিয়ার না থাকে, আশা করি। আচ্ছা, এখন একটা ডিভ নিয়ে সেখানে box1 ক্লাস কল করে দিলাম একটা সিম্পল HTML ফাইলের ভিতরে, এবং সেই box1 ক্লাসের ভিতরে হাইট, ওয়াইড, ব্যাকগ্রাউন্ড কালার, ফ্লোট বলে দিলাম, এভাবে আসলো। এখন আমি চাচ্ছি এই ডিভটাকে এখান থেকে আমি এইখানে আনবো, উপর থেকে নিচে নামাবো, উপর থেকে নিচে নামাবো, উপর থেকে একটু নিচে নামাবো। তো উপর থেকে নিচে নামানোর জন্য তাহলে আমি এখানে বলে দিতে পারি মার্জিন টপ বলে দিলাম 100 পিক্সেল। তাহলে কি হচ্ছে, তাহলে উপর থেকে নিচে নামানো হচ্ছে। এখন মার্জিন দিয়ে যখন আমি উপর থেকে নিচে নামাচ্ছি তখন এই যে এই জায়গাটা অ্যাকচুয়ালি এই ডিবেরই থেকে যায়। একটা ডিপকে আপনি উপর থেকে নিচে নামাবেন, যদি মার্জিন দিয়ে নামান তাহলে এই যে এই জায়গাটা এই ডিবেরই থেকে যায়। মানে আপনারা যখন ওই যে বাড়ি করে, মানুষ যখন বাড়ি করে, বাড়ির চতুর্দিক দিয়ে জায়গা ফাঁকা রাখে না একটু, এটা হলো মার্জিনের, মানে ওই জায়গাটা মার্জিন। আবার আপনি যদি পুরো বাড়িটাকে সরায় নিয়ে আসতে চান, আপনি কোনো ফাঁকা রাখবেন না, পুরো বাড়িটাকে সরায় নিয়ে আসবেন, তখন লাগবে পজিশন। হ্যাঁ, পজিশন লাগবে। আমি উপর থেকে নিচে নামাইতে চাচ্ছি, আমি তো উপর থেকে নিচে নামানো পজিশন দরকার কেন, আমি তো মার্জিন টপ দিয়ে নিচে নামাইতে পারি, তাই না? তাহলে পজিশন কেন? কারণ হচ্ছে যে আমি যদি মার্জিন দিয়ে নিচে নামাই অ্যাকচুয়ালি বাড়িটা তখন নিচে আসে না, বাড়ির এই জায়গাটা এখানে থেকে যায়, এখানেই থেকে যায় অ্যাকচুয়ালি। এটা জাস্ট একটা গ্যাপ তৈরি হয়, ডিপটা আসলে নিচে নামে না, মানে এই ডিপটার এখান থেকেই যার জায়গাটা এখান থেকেই থাকে। দেখেন আমি যে ইন্সপেক্ট করি এটা ভালো বোঝা যায়। ইন্সপেক্ট দেখেন, এই ডিপের এখানে কার্সর আনলে কি দেখায় দেখেন, উপরে একটা দাগ আছে না, সীমানাটা দেখাইতেছে, ডিপটা তার ওখানেই আছে, সে নিচে নামছে বাট তার জায়গা ধরে রাখছে। এই জন্য মার্জিন দিয়ে এভাবে করলে হবে না। মার্জিন দিয়ে বেসিক্যালি ডিপ সরানোর জন্য না। মার্জিনের কাজ কি? মার্জিনের কাজ হলো জাস্ট একটু গ্যাপ তৈরি করা ডিপের পাশে একটু গ্যাপ তৈরি করা। বাট আপনি যখন ডিপটাকে সরাইবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নেবেন, তার জন্য মার্জিন ইউজ করা যাবে না, তখন ইউজ করতে হবে কি পজিশন। তো সিএসএস এর প্রপার্টি নাম হচ্ছে পজিশন।
এর ভ্যালু হতে পারে কয় ধরনের দেখেন, 5 ধরনের: অ্যাবসোলিউট, ফিক্সড, রিলেটিভ, স্ট্যাটিক, স্টিকি। তো বাই ডিফল্ট এর পজিশন থাকে স্ট্যাটিক, এটা আপনি দিলেও যা না দিলেও তা। বাই ডিফল্ট এর পজিশন থাকে হচ্ছে স্ট্যাটিক, এটা আপনি দিলেও যা না দিলেও তা, ঠিক আছে। কিন্তু যখন আপনি এর পজিশনটা চেঞ্জ করবেন তখন আপনাকে এর পজিশন দিতে হবে কি, আইদার রিলেটিভ অথবা অ্যাবসোলিউট অথবা ফিক্সড অথবা স্টিকি। তো স্টিকিটার ব্যবহারটা খুব ইন্টারেস্টিং, এটা আমি পরে দেখাবো, এটা আপনারা জানেন অনেকে, হয়তো না জানার সমস্যা নেই, এখান থেকে জেনে যাবেন। তো স্ট্যাটিক বাই ডিফল্ট এইচটিএমএল এলিমেন্টের পজিশন থাকে হচ্ছে স্ট্যাটিক। তো আমরা এটাকে মুভ করার জন্য প্রথমে আমরা ইউজ করি রিলেটিভ। কারণ আপনার কাজ কি, আপনার কাজ এগুলো মুখস্থ করা না, আপনার কাজ হচ্ছে এইচটিএমএল এলিমেন্টের পজিশন দিলেন রিলেটিভ, রিলেটিভ দিলে এটা কিভাবে সরে। এখন এই ডিপটার পজিশন কি দিলাম আমরা, রিলেটিভ। এবার দিয়ে দিলাম ধরেন টপ 100 পিক্সেল। এবার যদি রিলোড দেই দেখেন ডিপটা উপর থেকে নিচে আসছে না, এবং মাউসের কার্সর রাখছি ডিপের উপরে, উপরে কোনো ইয়ে আছে, বর্ডার আছে, ওই ওই জায়গাটা তার নাই, হন ওটা ফাঁকা, ওটা ফাঁকা আছে, ওটা তার সম্পদ না। সো দ্যাটস ওয়াই ইউজ পজিশন। সো পজিশন দিলাম রিলেটিভ, টপ দিলাম 100 পিক্সেল, উপর থেকে 100 পিক্সেল নিচে নামছে, পজিশন দিলাম রিলেটিভ। তো এবার সরানোর জন্য 4টা প্রপার্টি ইউজ করা হয়, টপ অথবা রাইট অথবা বটম অথবা লেফট, এই 4টা। ধরেন লেফট দিলাম 100 পিক্সেল, পজিশন দিলাম রিলেটিভ, টপ দিলাম, লেফট দিলাম 100 পিক্সেল। এখন কি হচ্ছে, এই বাম দিক থেকে 100 পিক্সেল সরছে। এখন আমার কথা হচ্ছে যখন আমি লেফটে সরাচ্ছি না তখন বাই ডিফল্টে এরকম আছে। এখন আমি যখন দেখেন এখানে একটা গ্যাপ আছে তাই না, এই যে বাম দিকে। এখন আমি যখন লেফটে 100 পিক্সেল দিচ্ছি তখন কি হচ্ছে, এখান থেকে বাম দিক থেকে 100 পিক্সেল ডান দিকে আসতেছে। এখন এই 100 পিক্সেল কি তার বর্ডার থেকে সরে, নাকি এখানে কিন্তু 2টা বর্ডার আছে দেখেন, শুনতেছেন আমি কি বলতেছি? একটা হইতেছে রেড কালার যে ডিপটা, এইটার যে বর্ডার, এইটা একটা, আর একটা হচ্ছে এই যে এটা কি, এটা হলো আমার ব্রাউজারের বর্ডার। 2টা বর্ডার কিন্তু এখানে অ্যাকচুয়ালি। তাহলে যখন আমি এখানে 100 পিক্সেল দিচ্ছি, যখন আমি এখানে 100 পিক্সেল দিচ্ছি, 100 পিক্সেল কি তার নিচের বর্ডার থেকে সরতেছে না বডির বর্ডার থেকে সরতেছে? দিস ইজ দ্য ইস্যু, বুঝতেছি না কি করব। তাহলে লেফট 0 পিক্সেল দিলাম, পজিশন রিলেটিভ, লেফট দিলাম 0 পিক্সেল। এবার যদি রিলোড দেই তার জায়গাতে আসে না, তার মানে যদি এখানে 100 পিক্সেল দেই এবার সরতেছে, তাহলে অ্যাকচুয়ালি সে কোন জায়গা থেকে সরতেছে, তার নিজের জায়গা থেকে নাকি ব্রাউজারের এই বর্ডার থেকে? তার নিজের জায়গা থেকে। পজিশন যখন হচ্ছে রিলেটিভ তখন তার নিজের জায়গা থেকে 100 পিক্সেল সরতেছে, ঠিক আছে। সেম ভাবে আপনি যদি এখানে দেন রাইট, যদি দেন 100 পিক্সেল তাহলে কি হবে, রাইট দিয়ে দেন 100 পিক্সেল। এখানে কোনো রকেট সায়েন্স নাই, এটা কিছু না, এটা ফালতু জিনিস। পজিশন রিলেটিভ লেফট 100 পিক্সেল দিলে সরতেছে। এখন সরতেছে কোন জায়গা থেকে, তার নিজের বর্ডার থেকে নাকি ব্রাউজার থেকে? তার নিজের বর্ডার থেকে। এইটাই আর কিছু না। এই যে 100 পিক্সেল দেখেন ভিতরে ঢুকে গেছে বাম দিকে, খেয়াল করছেন ভিতরে ঢুকে গেছে। আচ্ছা এবার ধরেন পজিশন দিলাম রিলেটিভ না দিয়ে পজিশন দিলাম অ্যাবসোলুট, পজিশন দিলাম অ্যাবসোলুট। এবার যদি ব্রাউজারে যাই রিলোড দিই নরমালি এরকম আছে। এবার এই ডিপটার পজিশন কি দেওয়া হয়েছে, অ্যাবসোলুট। এবার দিলাম লেফট 100 পিক্সেল, এবার যদি রিলোড দেই 100 পিক্সেল সরছে। এখন 100 পিক্সেল কি তার নিচের অবস্থান থেকে না ব্রাউজারের বডি থেকে, জানি না। তাহলে লেফট 0 দিয়ে দিই কি হয় নাকি, লেফট দিলাম 0, দেখেন এবার কি হয়ে গেছে, ব্রাউজার থেকে সরে গেছে কিন্তু। তো এখন যদি আমি এখানে লেফট, তার মানে যখন লেফট দিতেছি আমি 100 পিক্সেল, 100 পিক্সেল সে সরতেছে, তাহলে তারও বর্ডার থেকে নাকি ব্রাউজারের বর্ডার থেকে? ব্রাউজারের বর্ডার থেকে। এটাই হইতেছে রিলেটিভের সাথে অ্যাবসলিউটের পার্থক্য। যখন একটা এলিমেন্টের পজিশন হয় রিলেটিভ, তার পরিবর্তনটা কার সাপেক্ষে হয়, নিজের সাপেক্ষে। যখন একটা এইচটিএমএল এলিমেন্টের পজিশন হয় অ্যাবসলিউট, তখন তার পরিবর্তনটা কার সাপেক্ষে হয়, ব্রাউজারের সাপেক্ষে, ঠিক আছে। এইটা এখন ধরেন আমি তাহলে যদি ধরেন পজিশন দিলাম অ্যাবসলিউট রিলেটিভ, এখন ধরেন দিলাম রাইট 0 পিক্সেল, তাহলে কি হইতেছে, তার অবস্থানেই আছে, এভাবেই থাকে। রাইট তো 0, রাইট 0 মানে কি, তার 0 মানে তো তার 0ই। আবার পজিশন দিলাম অ্যাবসোলুট, এবার দিলাম রাইট 0, এখন কি সেখানে থাকবেন একদম এদিকে চলে আসবে বলেন তো, একদম ডাইনে চলে যাবে।
কারণ অ্যাবসোলুট যখন হয় তখন তার পরিবর্তনটা নিজের সাপেক্ষে হয় না, ব্রাউজারের সাপেক্ষে হয়। এখন এই রাইট জিরো মানে কি দেখেন, এই দেখেন ডান দিকে চলে আসছে, এটাই আর কি অ্যাবসোলুট রিলেটিভ। এটা তো ফিক্সডও সেম। হ্যাঁ, সার্চ বার কিভাবে করবে মানে বুঝি নাই। হ্যাঁ 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 হ্যাঁ। তো পজিশন এবার যদি অ্যাবসোলিউটের সাথে ফিক্সডেরও সেম, দেখেন ফিক্সড দিলাম, ওইটা পছন্দ পরে করেন সজীব, আগে এটা দেখেন। আপনি এখন চিন্তা, হ্যাঁ ঠিক আছে, আপনি এখন চিন্তা করবেন যে পজিশন, আপনি পজিশন দিয়েছেন রিলেটিভ, একটা ডিপ, একটা স্টেবল এলিমেন্টকে আপনি সরাবেন, এখন পজিশন দিলেন রিলেটিভ। রিলেটিভ দিয়ে সরানো যাবে না, যাবে, টপ লাইট রেড বটন দিয়ে সরানো যাবে, এখন সরবে কার সাপেক্ষে, নিজের সাপেক্ষে। পজিশন দিলেন অ্যাবসোলুট, সরতেছে না, সরতেছে কার সাপেক্ষে সরতেছে, ব্রাউজারের সাপেক্ষে। এবার পজিশন দিলেন ফিক্সড, দেখেন পজিশন দিলাম ফিক্সড, এখানে আছে। এবার ধরেন দিলাম লেফট 100 পিক্সেল, লেফট 100 পিক্সেল। এবার যদি রিলোড দেই 100 পিক্সেল সরতেছে বাম দিক থেকে। এখন কার সাপেক্ষে সরতেছে, নিজের সাপেক্ষে না বর্ডারের সাপেক্ষে, বুঝি না, জানি না, তাহলে 0 পিক্সেল দিয়ে দেখি কি হয়। তাহলে ফিক্সড দিলেও কি হইতেছে, অ্যাবসোলিউট আর ফিক্সড কি সেম, সেম হচ্ছে। বাট দুইটার মধ্যে পার্থক্য কি, পার্থক্য হইতেছে আপনি যদি ফিক্সড করে দেন, তাহলে আপনি যদি স্ক্রল করেন, ধরেন এটা ফিক্সড করে দেন, স্ক্রল করে নিচে নামতেছেন, এটা তাও কি থাকবে, সেমই। তো ফিক্সড মানে অ্যাবসোলিউটের সাথে ফিক্সডের পার্থক্য কি, অ্যাবসোলিউটের পরিবর্তনটাও ব্রাউজারের সাপেক্ষে হচ্ছে, ফিক্সডের পরিবর্তনটাও ব্রাউজারের সাপেক্ষে হচ্ছে। কিন্তু পার্থক্য হচ্ছে ফিক্সড মানে যেখানে বসাবেন ওখানেই থাকবে, সরবে নড়বে না। আর অ্যাবসোলিউট আবার স্ক্রল করলে উপরে নিচে নাম করলে উপরে নিচে চলে যাবে, ফিক্সড হয়ে থাকবে না। শুনছেন না কি বলছে, এটা হচ্ছে পার্থক্য। আর স্টিকিটা হচ্ছে কোনটা, স্টিকিটা হচ্ছে ওই যে স্ক্রল করার পরে একটু পরে থেমে যাবে, এটা হচ্ছে স্টিকি। স্টিকিটা কোনটা, এই যে এটা স্টিকি। আপনার স্টিকি হচ্ছে যেগুলা, এই দেখেন এটা হচ্ছে স্টিকি। এটা নর্মালি এরকম আছে না, আমি দেখেন স্ক্রল করে নিচে নামতেছি, এই যে এটা হচ্ছে কি স্টিকি। নর্মালি এরকম আছে, যখন আমি স্ক্রল করে একটা সময় পরে এটা ফিক্সড হয়ে যাচ্ছে না, দিস ইজ স্টিকি। ঠিক আছে, এটা হচ্ছে স্টিকি। তো স্টিকিটা আমরা দেখব এখন না, পরে। তো এ হইতেছে স্ট্যাটিক না, সরি স্টিকি। বাই ডিফল্ট HTML এলিমেন্টের পজিশন থাকে হচ্ছে স্ট্যাটিক। তো এ হইতেছে আমাদের পজিশন সম্পর্কে ছোট্ট একটা স্টোরি। বাট এখানে আর একটা আপডেট আছে, আর একটা প্র্যাকটিস আছে। ধরেন আমি এই ডিপ ওয়ানের ভিতরে আর একটা ডিপ নিলাম, আর একটা এক্সেপশন আছে, এক্সেপশনটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ডিপের মধ্যে একটা ডিপ নিলাম, সেখানে ক্লাস কল করলাম ধরেন বক্স 2, বক্স 2 ক্লাসটা কল করলাম। এবার এই সিএসএস ফাইলে আসেন, সিএসএস ফাইলে এসে এই বক্স 2 আমরা একটা হাইট দেই, দিলাম ধরেন 150 পিক্সেল, ওয়াইড দিলাম ধরেন 200 পিক্সেল, এবং আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরেন হচ্ছে গ্রিন। ওকে, গ্রিন দিয়ে দিলাম। সো বক্স 1 ডিভের ভিতরে দিলাম বক্স 2 ডিভ, এবং বক্স 2 ডিভের জন্য জাস্ট হাইড ওয়াইড ব্যাকগ্রাউন্ড কালার এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিয়ে দেখেন, তাহলে কি হইতেছে, লালের ভিতরে সবুজ চলে আসছে, তাই না, লালের ভিতরে সবুজ চলে আসছে। এখন দেখেন, এখন আমাকে বলেন রেড কালারের ডিপের পজিশন কি এবং গ্রিন কালারের ডিপের পজিশন কি। এখন কোনো পজিশন দেওয়া আছে, পজিশন দেওয়া না থাকলে ডিফল্ট পজিশন থাকে স্ট্যাটিক, স্ট্যাটিক, স্ট্যাটিকটা নিয়ে নিবে। হ্যাঁ, এখন ধরেন আমি এই যে গ্রিন কালারের যে ডিপটা, এটা কোনটা, বক্স 1 না বক্স 2,
বক্স টু, এবার বক্স টুতে এসে ধরেন পজিশন দিলাম অ্যাবসোলুট, এবার রাইট করে দিলাম 0 পিক্সেল। তাহলে কোন এটা কোথায় যাবে বক্স টুটা? ব্রাউজারের কাছে চলে যাবে। এই যে ব্রাউজার চলে আসছে, ঠিক আছে। এখন এই রেড কালারের ডিবের কোনো পজিশন আছে? এর এই মানে রেড কালার ডিবের পজিশন কি? স্ট্যাটিক। কোনো পজিশন নাই মানে স্ট্যাটিক। এবার আপনি ওর মন খারাপ হয়ে গেছে, ওর একটা পজিশন দিয়ে দেন, ওর পজিশন ধরে রিলেটিভ দিয়ে দেন, কথার কথা। এবার দেন কি হয়, এখন কি হয়ে গেছে দেখেন। সো রেড কালার ডিবের একটা পজিশন দেওয়ার পর এবার কিন্তু তখন কিন্তু এর মধ্যে ব্লক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি ব্যাপারটা? তাহলে তাহলে এটা এখানে আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন বলেন? এটার ব্যাখ্যাটা হচ্ছে, এটার ব্যাখ্যাটা হচ্ছে দেখেন, যখন নর্মালি একটা ডিবের পজিশন হয় অ্যাবসোলুট, তখন তার পরিবর্তনটা হয় কার সাপেক্ষে? ব্রাউজারের সাপেক্ষে, তাই না? কিন্তু সেই ডিপটা যদি কোনো একটা ডিবের ভিতরে থাকে এবং সেই ডিবের যদি একটা পজিশন থাকে, এই গ্রিন কালারের ডিপটা এই রেড কালারের ডিবের ভিতরে আছে, রেড কালারের ডিবের একটা পজিশন দেওয়া আছে, পজিশন রিলেটিভ। এই জন্য তখন যদি পজিশন দেওয়া থাকে তাহলে সে আর তখন ব্রাউজারের বডি সাপেক্ষে পরিবর্তন হবে না, তখন পরিবর্তন হবে ওই ডিবের সাপেক্ষে। তার মানে একটা ডিবের পজিশন যখন অ্যাবসোলুট হয় তার মানে এই না যে তার পরিবর্তনটা অলওয়েজ ব্রাউজারের সাপেক্ষে হবে। ওই ডিপটা যার ভিতরে আছে তার যদি কোনো একটা পজিশন থাকে তাহলে তার সাপেক্ষেই পরিবর্তন হবে। আর যদি তার কোনো পরিবর্তন না হয় মানে তার কোনো পজিশন না থাকে, তখন কিন্তু তার পরিবর্তনটা ব্রাউজারের সাপেক্ষে হচ্ছে। তো এটা রিলেটিভ দিলেও হবে, অ্যাবসোলুট দিলেও, অ্যাবসোলুট দেন তাও হবে সেম, ফিক্স দিলেও হবে তাও সেম। বাট যদি আপনি এখানে স্ট্যাটিক দেন, তার মানে কি এবার আর হবে না, এবার দেনের বেল নাই। তো স্ট্যাটিক দিলে এটা কিন্তু কোনো বেল থাকে না। সো বেল আনতে হলে আপনাকে হয় রিলেটিভ হতে হবে, নাহলে ফিক্সড হতে হবে, নাহলে অ্যাবসলিউট হতে হবে। এবার তার, হ্যাঁ। সো দিস ইজ দ্য থিং। এই হচ্ছে আপনার এক্সেপশন ছিল একটা। যতটুকু না আমি পজিশনে প্র্যাকটিস করলাম, আপনি যদি বাসায় একটু মাথাটা ঠান্ডা করে কম্পিউটার বন্ধ করে প্র্যাকটিস করেন, সরি কম্পিউটার বন্ধ না, মোবাইল বন্ধ করে, কারণ কম্পিউটার চালানোর সময় মোবাইল চালাবেন, এটা স্বাভাবিক ব্যাপার, ভালো, অনেক সমস্যা নেই। তো এটা একটু ভালো করে প্র্যাকটিস করলে আপনি বুঝে যাবেন যে আসলে পজিশন জিনিসটা কি। আচ্ছা, এবার আমি এটা কেটে দিচ্ছি। এখন আমরা আমাদের কোডে আসি। এখন আমাদের কোডে যেটা, সেটা হচ্ছে যে আমাদের টার্গেট হচ্ছে যে আপনার এইখানে যখন এটাকে আমি ছোট করতেছিলাম, তখন এখানে যেটা হচ্ছিল আমার এই লোগো এবং ব্যানার এবং সার্চ। তো লোগোটা অ্যাকচুয়ালি 6, আমি এই সার্চটা এখানে আমি এখান থেকে এখানে নিব। ওকে, এখন এই কাজটা কি সবসময় হবে নাকি 751 থেকে 980-র ভিতরে হবে? 980। তাহলে আমি এই যে মানে এই ডিপটা সরানোর যে কোডগুলো, এই কোডগুলো আমি কোথায় লিখবো? যে কোনো জায়গায় লিখলেই তো হবে, তাই না? তা কোথায় লিখতে হবে? এটা এটার মধ্যে লিখলে হবে না? এইটাই, এটার মধ্যে লিখতে হবে। হ্যাঁ, তো এখানে এসে ধরেন আমি একটা ক্লাস লিখলাম ডট, হচ্ছে যে লিখলাম কি লিখবো, ধরেন লিখলাম যে সার্চ পজিশন। আপনাদের একটা বিনীতভাবে অনুরোধ করে একটা কথা বলি, সেটা হচ্ছে সিএসএস এর ক্লাস যখন লিখবেন, যখন ক্লাসের নাম সিএসএস এর ক্লাস লেখার একটা স্ট্যান্ডার্ড কি, এটা ফলো করেন। নাইলে সিনিয়রদের হাতে ঝাড়ি খাবেন উঠতে বসতে, যদি কোম্পানিতে কাজ করেন। আর যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে তো কোনো সমস্যা নেই। সিএসএস এর ক্লাসের নাম সবসময় ছোট হাতে লিখবেন, কখনো বড় হাতে লিখবেন না। আর যদি দুইটা ওয়ার্ডের হয় তাহলে মাঝখানে হাইপেন দিবেন। হ্যাঁ, এই যে হাইপেন, আন্ডারস্কোর দিয়েন না বা ক্যামেল কেস করেন না, এভাবে করেন না। সমস্যা কিন্তু নাই, আপনি যদি ক্যামেল কেস দেন সমস্যা নেই, এভাবে দেন, সমস্যা নেই, কাজ করবে। যদি এইভাবে দেন কাজ করবে, ঠিক আছে। আপনি যদি আন্ডারস্কোর দেন তাও কাজ করবে, আপনি যদি ক্যামেল কেস দেন তাও কাজ করবে, আবার যদি মাঝখানে হাই পেন দেন তাও কাজ করবে। সো
মানে যেটা সবাই সিনিয়ররা যেটা করে, যারা মানে এই বিষয়ে মানে বিশিষ্ট বুজুর্গ ব্যক্তি, পণ্ডিত, হ্যাঁ, তারা মাঝখানে হাই পেন দেয় আর কি। কারণ আমরা তো মনে করেন দিন আনে দিন খাই, ছোটখাটো মানুষ, আমরা আর কি করব। কারণ আমরা ওই বুজুর্গ ব্যক্তিদের ফলো করি আর কি, তা আছাড়া কি করবো এখন কন। তো এই জন্য আর কি এখানে এভাবে দিয়ে দিলাম। বলেন। না, ডাব্লিউ3 না, এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এটা অনেক সবাই ফলো করে। এটা সিএসএস এর ক্লাসের নামের ক্ষেত্রে, সবের ক্ষেত্রে কিন্তু আবার না। পজিশন দিলাম, সার্চ পজিশন, পজিশন দিলাম অ্যাবসলিউট। এবার টপ দিলাম 0, রাইট দিলাম 0। মানে এটার উপর উঠাইতে হবে না, তাহলে টপ কত হবে? 0। আর ডান দিকে আনতে হবে না, তাহলে রাইট কত? সার্চটা আমি উপরে নিব, তাহলে টপ কত হবে? 0। আর ডান দিকে আনবো, তাহলে রাইট কত? 0। এটাই পজিশন দিলাম অ্যাবসলিউট, টপ 0, রাইট 0। এবার এই সার্চ বানানটা ভুলে গেছে আমার, সার্চ বানানটা কি আসলে? SEARCH। ওকে, আই এম সরি। বুঝতেই পারতেছেন আমি ইংরেজি অনেক ভালো পারি, আইএলটিএসে 25 পাইছিলাম। ঠিক আছে, 25 স্কোর করছিলাম। পরে আর যাই নাই, হ্যাঁ, পরে আমেরিকার যাই নাই, যাবো দেখি গত মাসে যাবো ইনশাল্লাহ। এই যে সার্চ পজিশন, এই সার্চ পজিশন যেটা করলাম, তো এই এটাকে, আচ্ছা আচ্ছা, তো এই যে সার্চ পজিশন যেটা করলাম, এই ক্লাসটা কল করব কোথায় বলেন তো? হ্যাঁ, এই যে এখানে, তাই না? এখানে কল করে দিলাম। এবার এখানে কল করে দিলে ছোটখাটো একটা সর্বনাশ হবে। বেশি সর্বনাশ হবে না, ছোটখাটো সর্বনাশ হবে আর কি। হ্যাঁ, যান দেখেন, দেন কি হয়। ব্রাউজারে যে রিলোড দেন, দেখেন কি হয়ে গেছে দেখেন। উপরে কিন্তু চলছে। সর্বনষ্ট কি করতে সেটা কোন? এখন আর এটা সমাধান কি বলেন তো? এটা সমাধানটা কি? এই এই সার্চটা কার ভিতরে আছে বলেন তো? এই সার্চ ডিপটা কার ভিতরে আছে? রোর পজিশন কি? রোর পজিশনটা কি? এই জন্যই কিন্তু সে রোর ভিতরে নাই, সে ব্রাউজারের সাপেক্ষে পরিবর্তনটা হইতেছে। তাহলে এখন রোর পজিশন, আমরা যদি রোর যদি একটা পজিশন দিয়ে দিই, তাহলে এই সার্চ ডিপটাতে বেসিক্যালি দেখেন এইটা কি রোর বর্ডার নাই যেটা, বাট এইটা রোর বর্ডার বাইরে চলে গেছে, কারণ কি এইটা রোরে বেল দিচ্ছে না কেন? কারণ রোর কোনো পজিশন নাই তাই। শুনছেন না কি বলছি? রোর কোনো পজিশন নাই, এই জন্য রোকে বেল দিচ্ছে না সার্চ। তাহলে এখন কি করতে হবে? তাহলে যে রোড যেটা, রো কোনটা, যেটা রো, রোর একটা পজিশন দিয়ে দিই। সো আমরা এখানে একটা ক্লাস করি, এখানে ধরেন ক্লাস করলাম ডট পজিশন রিলেটিভ, পজিশন দিলাম রিলেটিভ, পজিশন দিলাম রিলেটিভ। ওকে, এবার এই পজিশন রিলেটিভ ক্লাসটা কল করে দেবো কোথায়? রোর ভিতরে। এবার যদি রিলোড দেই, এইবার দেখেন কি হয়ে গেছে, একদম ভিতরে বসে গেছে। সো এখানে যে আপনি একটা ক্লাস নিয়ে নেন পজিশন রিলেটিভ, এবার এটাকে আপনি এখানে এটা দিয়ে দিতে পারেন এভাবে আর কি। ঠিক আছে। সো এখন যদি আমরা ব্রাউজারে যাই, আলহামদুলিল্লাহ দেখেন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে নর্মালি দেখেন এইভাবে আছে, কারণ এটা এভাবে আছে। তাহলে এটা হচ্ছে আমার বড় মনিটরে, এটা হচ্ছে লোগো 3, ব্যানার 6, সার্চ 3, 3, 6, 9 আর 3, 12। যখন ছোট করতেছি, এই দেখেন এখন কি হয়ে গেছে, এখন কি হয়ে গেছে,
লোগো হয়ে গেছে 6, ব্যানার হয়ে গেছে 6, সরি লোগো 6, সার্চ 6, দুইটা মিলে 12, আর ব্যানার হয়ে গেছে কত 12। এবার যদি আরো ছোট করি, দেখেন যদি আরো ছোট করি, এখন সবগুলো কত হয়ে গেছে 12 12 12। সো দিস ইজ দ্য থিং অ্যাবাউট পজিশন। আপনি একটা জিনিস জানেন, সেটা হচ্ছে একটা ওয়েব পেজকে রেসপন্সিভ করার জন্য তিনটা কাজ করতে হয়। একটা হচ্ছে কলামের সাইজ পরিবর্তন, সেটা আপনি পারেন। এখন এই ব্রাউজারের এই রেজুলেশনে লেফট সাইড বার হইতেছে 3 2, লেফট সাইড বার 2, মেইন কন্টেন্ট হচ্ছে 10। যদি ছোট করতেছি, এই পজিশনে লেফট সাইড বার কত 2 আছে না বাড়ছে না কমছে? বাড়ছে। এটা কত 4, লেফট সাইড বার 4, আর মেইন কন্টেন্ট হচ্ছে কত 8। তাহলে কলামের সাইজ তো পরিবর্তন হয় না, আগের মতোই আছে, তাই না? কয় জি স্যার। পরিবর্তন তো হয়েছে। তাহলে আপনি বলতেছিলাম যে একটা ওয়েব পেজকে রেসপন্সিভ করার জন্য তিনটা কাজ করতে হয়। একটা হচ্ছে কলামের সাইজ পরিবর্তন করতে হয়। তো আপনি কি সাইজ পরিবর্তন করতে পারতেছেন না পারতেছেন না? পারতেছেন। আর যদি আরো ছোট করি, তাহলে এই যে এটা হইতেছে 12। সো কলাম এই লেফট সাইড বার, এই লেফট সাইড বার এখন হচ্ছে 12, এখন কত 4, এখন কত 2। একই জিনিস কখনো 2, কখনো 4, কখনো 12, কখনো 12। একটা হচ্ছে পজিশন, একটা হচ্ছে পজিশন, আর একটা হচ্ছে শো হাইড। একটা হচ্ছে পজিশন, কলামের পজিশন চেঞ্জ করতে হয়। একটা হচ্ছে শো হাইড, কখনো থাকবে কখনো থাকবে না, কখনো থাকবে কখনো থাকবে না। হ্যাঁ, এক রেজুলেশনে থাকবে, এক রেজুলেশনে থাকবে না, সেটা আমি দেখাবো এখনই। আচ্ছা, এখন দেখেন তাহলে এটা এভাবে হচ্ছে। সো আমরা মিডিয়া কোয়েরি, পজিশন, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, এই বিষয়গুলো আর কি, এইগুলো আর কিছু না। আপনি যদি এই বিষয়গুলো একটু ভালো মতো প্র্যাকটিস করেন, তাহলে আল্লাহর দুনিয়া যত ওয়েবসাইট আছে, যে কোনো ওয়েবসাইটকে আপনি এগুলো করতে পারবেন, সমস্যা নেই। বাট এটা আপনাকে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। যে আপনি এখন প্র্যাকটিস করলেন, আপনার কাছে অনেক মজা লাগতেছে, কিন্তু এটাকে আবার ক্লাস শেষ হওয়ার পর এটা প্র্যাকটিস করতে হবে আপনার সুবিধা মতো টাইমে। যখন আপনি ফ্রি থাকেন, তখন এটাকে আরেকটু আপনার নিজের মতো করে আদর যত্ন করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই জিনিসটাকে যদি আপনি ওইভাবে প্র্যাকটিস না করেন, তাহলে তো আপনার ভিতরে জিনিসটা অ্যাডাপ্ট হবে না। একবার অ্যাডাপ্ট করে নেন, লাইফ টাইম ফুর্তি করবেন। অ্যাডাপ্ট করবেন একবার, এটাই ভেরি সিম্পল, ঠিক আছে? এবার দেখেন, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন যদি আমরা এভাবে করি, তাহলে এভাবে হয়ে যাচ্ছে। এখন কলামের পজিশন চেঞ্জ করার কাজটা আমরা করতে পারছি। দেখেন, এই লোগো আছে বাম দিকে, ব্যানার আছে মাঝখানে, সার্চ আছে ডান দিকে। এই অবস্থায় এখন ব্যানার কোথায় চলে আসছে? নিচে। লোগো আর সার্চ বার পাশাপাশি বসে গেছে। কারণ আপনি এখন এই পেজটার, আমি যদি বলি যে লোগোটা এখানে থাকুন, লোগোটা আসবে এখানে, এটা আনা যাবে না? কথা বল না কে? যাবে কিন্তু। আপনি একটু চিন্তা ভাবনা হিসেব নিকেশ করলে আপনি আনতে পারবেন। এই সার্চটা তো অ্যাকচুয়ালি নিচে ছিল, সার্চটাকে আপনি উপর দিতে পারছেন না? ওই সেম একইভাবে প্রথম কথা হচ্ছে আপনি কাজটা কখন করতেছেন, ওইটাকে একটা মিডিয়া কোয়েরিতে ব্লক করেন। এরপরে ওইখানে এসে আপনি তার একটা পজিশন দেন। এরপরে আপনি কিভাবে করবেন না করবেন, আপনি রিলেটিভ জানেন, আপনি অ্যাবসলিউট জানেন, আপনি ফিক্সড জানেন, এই তো। আর আপনি জানেন যে যার ভিতরে যদি, মানে ডিপটা যার ভিতরে আছে, তার যদি কোনো পজিশন না থাকে, তাহলে পরিবর্তনটা হয় কার সাপেক্ষে? ব্রাউজারের সাপেক্ষে। আর ডিপটা যার ভিতরে আছে, তার যদি একটা পজিশন থাকে, তখন সে কিন্তু আর ব্রাউজারের সাপেক্ষে হবে না। যার ভিতরে আছে, তার, যার ভিতরে আছে তার সাপেক্ষে পরিবর্তনটা হবে। আর রিলেটিভের পরিবর্তনটা হয় কার সাপেক্ষে? নিজের সাপেক্ষে। এইটা আর কিছু না। সো এটা ছিল আমার মোটামুটি একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা যদি আপনি বাসায় নিজের মতো করে 2-3 বার করেন, তাহলে আপনি জিনিসটা আপনার ভিতরে অ্যাডাপ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের নেক্সট প্র্যাকটিসের বিষয় হচ্ছে, আমরা কি করব এখন? এরপরে ধরেন আরো ছোট ছোট কয়েকটা বিষয় যদি একটু দেখি, সেটা হচ্ছে যে ধরেন এই মেইন কন্টেন্টের ভিতরে আমরা একটু কাজ করব, এই মেইন কন্টেন্টের ভিতরে, ঠিক আছে? এই মেইন কন্টেন্টের ভিতরে এই জায়গাটা আমি একটা ছোট কাজ করে দেখাচ্ছি। আমি এইচটিএমএল ফাইলে আসলাম। এইচটিএমএল ফাইলে এসে এই যে মেইন কন্টেন্ট, এখানে এসে ধরেন আমরা একটা ডিপ নিলাম, এখানে ক্লাস কল করলাম, ধরেন div1। মেইন কন্টেন্টের ভিতরে আমরা একটা ডিপ নিলাম, সেখানে ক্লাস কল করলাম div1। এবার যদি আমি style.css এ যাচ্ছি, এসে এখানে এসে
আমি ব্লগের বাইরে এখানে ধরেন মিডিয়া কোয়েরির বাইরে, এবার div1 এর ভিতরে ধরেন আমি এখানে একটা হাইট দিলাম 500, না হাইট দিলাম ধরেন 400 পিক্সেল, ওয়াইড দিলাম ধরেন 600 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে রেড, হাইট ওয়াইড ব্যাকগ্রাউন্ড কালার রেড, ব্রাউজারে যাচ্ছে এভাবে চলে আসছে। এবার এর একটা মার্জিন দেই, সেটা একটা মার্জিন দিলাম ধরেন 50 পিক্সেল, একটু সরায় নিয়ে আসলাম। ওকে, এভাবে আসলো। এখন ধরেন আপনি যখন একটা ডিপ নিয়েছেন, আপনি চাচ্ছেন একটা ডিবের এই ব্যাকগ্রাউন্ড কালার আছে একটা, আপনি চাচ্ছেন একটা ডিবের ব্যাকগ্রাউন্ড কালার হবে তিনটা, একটা না, একটা ডিবের ব্যাকগ্রাউন্ড কালার আপনি তিনটা দিবেন। তো তাহলে কিভাবে করবেন? তাহলে প্রথম দিলেন ব্যাকগ্রাউন্ড কালার রেড, তারপরে দিলেন ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, GREEN গ্রিন, তারপরে দিলেন ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। হবে না? কথা কন না গে, হবে না, লাস্টেরটা পাচ্ছে না। সো তাহলে একটা করবো কিভাবে? সো এটা করার জন্য আমরা জানি কম বেশি সবাই, সো প্রপার্টি নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এর ভ্যালু হিসেবে দিতে একটা ফাংশন হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। সো লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, এর ভিতরে ধরেন দিয়ে দিলাম এখানে ধরেন দিয়ে দিলাম রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু, লিনিয়ার গ্রেডিয়েন্ট, এর ভিতরে রেড গ্রিন ব্লু তিনটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখেন এই ডিবের তিনটা কালার হয়ে গেছে, রেড গ্রিন ব্লু। ওকে, এখন বাই ডিফল্ট যখন এভাবে দিচ্ছেন রেড গ্রিন ব্লু, তখন উপরে হচ্ছে রেড, মাঝখানে হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে ব্লু। আর এটাকে আপনি চাইলে যদি চান যে না আপনি শুরুটা হবে কোন দিক থেকে, বাম দিক থেকে শুরু হবে, রেড গ্রিন ব্লু এটা চাচ্ছেন, সেটাও করতে পারবেন। তখন আপনাকে এখানে বলে দিতে হয় মনে হয় টু, কি যেন বলে দেয় সবাই ভুলে গেছি, টু লেফট কমা দিয়ে তারপরে বলে দিতে হয়। এবার যদি রিলোড দেই, ও সরি, টু লেফট না, টু রাইট, উল্টা হয়ে গেছে। টু রাইট বলে দিলে কি হচ্ছে দেখেন, টু রাইট বলে দিলে এভাবে রেড গ্রিন ব্লু এভাবে শুরু হচ্ছে। সেভাবে আপনি টু রাইট, টু বটম, টু লেফট যেমন তাই বলে দিতে পারেন। এভাবে আপনি মানে কতগুলো কালার দিতে পারবেন বলেন তো? কতগুলো কালার দেওয়া যাবে? 3526টা, এর বেশি যাবে না। এর মানে কি? আনলিমিটেড। ঠিক আছে, 3526টা কালার দিতে গেলে আপনি তো মহামানব হয়ে যাবেন, সমস্যা নাই। সো দিস ইজ দ্য ওভারঅল কুল থিং অ্যাবাউট মাল্টিপল কালার ইনসাইড ওয়ান ডিভ। এখন ব্যাপারটা হচ্ছে এই কালারটা আপনি এক কর্নার থেকে আসতেছে। এখন যদি আপনি চান যে না মাঝখান থেকে আসবে, একটা ডিবের মাল্টিপল কালার হবে, বাট সেই কালারটা মাঝখান থেকে বের হবে, মাঝখান থেকে, তাহলে ওই যে ওইটা আমরা জানি তাই না, ওইটাই আর কি, তাই না? ওইটা কি ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে রেডিক্যাল গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট আর হচ্ছে রেডিক্যাল গ্রেডিয়েন্ট। তো রেডিক্যালের ভিতরে ধরেন আমি এখানে দিয়ে দিলাম রেড গ্রিন, এরপর দিয়ে দিলাম ব্লু, তাহলে কি হবে? রেড গ্রিন ব্লু দিয়ে দিলাম। এবার যদি রিলোড দিই, এখন দেখেন যে মাঝখান থেকে শুরু হয়েছে। সো দিস ইজ দ্য থিং, আপনি লিনিয়ার গ্রেডিয়েন্ট যদি ইউজ করেন তাহলে কালারটা পাবে কর্নার থেকে, আর যদি মাঝখান থেকে নিয়ে আসতে চান তাহলে সে রেডিক্যাল গ্রেডিয়েন্ট দিতে হবে। এগুলোর আরও কিছু হিসেব নিকাশ আছে, সেগুলো আপনি গুগলে সার্চিং দিয়ে নিতে পারেন, রেডিক্যাল গ্রেডিয়েন্ট। আচ্ছা, এবার আমরা অন্য প্র্যাকটিসে আসি। তো এইভাবে আমরা একটা ডিবের মাল্টিপল কালার দিতে পারবো। আচ্ছা, এখন ধরেন আমি এর একটা কালারই দিলাম, এর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরেন কি দিব, ব্ল্যাক দিয়ে দিলাম এবার। সো ব্ল্যাক দেওয়ার পর এটা এভাবে আসছে। এখন ধরেন আমি অনেক সময় এলিমেন্টে দেখা যায় কর্নার থেকে একটা শেপ থাকে, তাই না? কর্নারের শেপ থাকে না? সো এই কর্নারের শেপ দেওয়ার জন্য আমরা যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে কি, বর্ডার রেডিয়াস। সো আমি যদি এইভাবে যাই, এখানে যদি লিখি বর্ডার রেডিয়াস দিলাম ধরেন 50 পিক্সেল, 50 পিক্সেল, তাহলে কি হবে? তো বেসিক্যালি এই দেখেন কর্নার থেকে একটা শেপ তৈরি হচ্ছে। সো দিস ইজ দ্য বর্ডার রেডিয়াস। তো এখন এইভাবে যদি কর্নার থেকে কমাইতে কমাইতে একটা সার্কেল হতে পারে। তো একটা ডিপকে সার্কেল বানানোর জন্য কি করতে হয়? হাইট ওয়াইড হতে হয় কি সমান, এবং বর্ডার রেডিয়াস হতে হয় তার অর্ধেক। তাহলে হাইট 400, ওয়াইড 400, বর্ডার রেডিয়াস দিলাম ধরেন 200,
400 400 200 দিলাম। এবার যদি রিলোড দেই, এখন দেখেন এটা কি হয়ে গেছে, একটা সার্কেল হয়ে গেছে, একটা সার্কেল হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এখন আমরা অনেক সময় এই কোনো একটা এই যে ডিপটা, এই ডিপের ভিতরে যদি ছবি নিয়ে আসতে চাই, তাহলে এইচটিএমএল ফাইলে গিয়ে এখানে আমরা যদি একটা আইএমজি ট্যাগ দেই, আইএমজি ট্যাগের সোর্সের ভিতরে অল্টারের ভিতরে এইভাবে যদি আমরা একটা ইমেজের পাথ এখানে দেখাই দেই, ধরেন আমি যদি এখানে যাই, গুগলে যাচ্ছি, লিখলাম বাংলাদেশ, বাংলাদেশ লিখে গুগলে সার্চ দিলাম, ইমেজ কোনটা, এটা? আরে না, এটা তো আমি কিনতে গিয়েছিলাম বুঝছেন, স্বপ্নে। আবার হ্যাঁ হ্যাঁ, আবার চলে আসছি, ঠিক আছে। দেখলাম যে না, এটা গত বছর কিনবো ইনশাল্লাহ। সরি, গত বছর না, মানে এই বছর কিনবো আর কি, আল্লাহ বাঁচায় রাখলে। জি, আপনারা দোয়া করেন। জি, আমি থাকতে আপনাদের কোনো ভরসা নাই, ঠিক আছে, টেনশন নিয়েন না, ঠিক আছে। সো এখন এখানে বাংলাদেশ লিখে এখানে সার্চ দিলাম গুগলে, এখানে মনে করেন যে আমাদের এটা চলে আসছে। কোন ছবিটা দিব, ধরেন আমি এই ছবিটা দিচ্ছি, কোন ছবিটা দিব, এইটা দিই, আমাদের সংসদ ভবন দিই। তো এটা যদি আমি ধরেন এই ইমেজটার যে পাথটা বা ইমেজটাকে আমি সেভ করতেছি, আমাদের ভিতরে নিয়ে আসি, আমাদের প্রজেক্টের ভিতরে একটা ফোল্ডার তৈরি করি, আইএমজি। তো একটা ছবি নিয়ে আসলাম গুগল থেকে। এখন এই ছবিটাকে আমরা ধরেন যে এখানে এই ডিবের ভিতরে বসাবো। তো ডিবের ভিতরে ছবি নিয়ে আসার জন্য আমরা এই ডিবের ভিতরে আইএমজি ট্যাগ দিয়ে সোর্সের ভিতরে ইমেজের পাথটা দিয়ে দিব। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, এই যে ছবিটা চলে আসছে। এখন দেখেন ছবিটা আসলেও ছবিটা কিন্তু দেখেন কেমন হয়ে গেছে, তাই না? এখন আপনি চাচ্ছেন যে আপনি যে সার্কেলটা তৈরি করছেন, সার্কেলের ভিতরে ছবিটা থাকবে, ঠিক আছে। তাহলে সেটা আমরা কিভাবে করব? সো D1 এটাকে আপনি যেভাবে ম্যানেজ করতেছেন, এই যে এখানে হাইড ওয়াইড দিয়ে, তাহলে এটা কিন্তু হচ্ছে না। তো এই ক্ষেত্রে এই D1 এর ভিতরে আপনি একটা ছবি আনতে চাচ্ছেন, এই বাংলাদেশের ফ্ল্যাগটা, সরি আমাদের যে সংসদ ভবন সেটা। তাহলে এখন সেটা আমরা তাহলে এভাবে দিলে আর হবে না, তখন এটা কিভাবে দেওয়া যাবে না, তখন কিভাবে দিব? তো সিএসএস থেকে আমরা তখন নিয়ে আসব। তো ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তে তখন আমরা এখানে দিব ব্যাকগ্রাউন্ড ইমেজ, প্রপার্টি নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখান থেকে হচ্ছে ইউআরএল, ইউআরএল এর ভিতরে আমরা ইমেজের পাথটা বলে দিব, ইমেজের পাথটা বলে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এবার ছবিটা কোথায় বসে গেছে, ভিতরে বসে গেছে। এখন ভিতরে বসে গেল, দুই পাশ থেকে একটু কেটে গেছে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পর এখানে আরো কিছু প্রপার্টি দিতে হয়, যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। ইমেজটা যদি ছোট হয় তাহলে অনেকবার রিপিট হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট দিবেন, নো রিপিট। এরপরে দিতে হয় ব্যাকগ্রাউন্ড সাইজ। তো ব্যাকগ্রাউন্ড সাইজ দিতে পারেন হচ্ছে আপনি কাভার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড সাইজ যদি কাভার দিয়ে দিই আমরা, তাহলে অনেক সময় অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার দেখেন ছবিটা এভাবে হয়ে গেছে। তো কাভার দিলে এটা অ্যাকচুয়ালি মানে কিছু জিনিস এখনো বাইরে চলে গেছে। আবার যদি আমরা কাভার না দিয়ে 100% দেই, দিতে পারি এটা, এবার দেখেন পুরোটা বসে গেছে এটার ভিতরে, 100% দিলাম, পুরোটা বসে গেছে। আবার যদি আপনি এই এই জায়গার হাইট ওয়াইট কত আছে, 400 পিক্সেল, 400 পিক্সেল না, ওইটাও দিয়ে দিতে পারেন এভাবে, 400 পিক্সেল, 400 পিক্সেল। প্রথমটা হচ্ছে ওয়াইড, পরেরটা হচ্ছে হাইট, সম্ভবত আউটপুট সেম, খেয়াল করছেন? সো এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড সাইজ দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিপিট দিতে পারেন। আর একটা প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এটা অনেক সুন্দর একটা প্রপার্টি, কিন্তু এটা এখানে বোঝা যাবে না। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এটা অনেকটা প্যারালাক্স প্লাগইনের মধ্যে কাজ করে, জেকুয়েরির প্যারালাক্স প্লাগইন সম্পর্কে যদি আপনাদের আইডিয়া থাকে, তাহলে প্যারালাক্স এইটা অ্যাটাচমেন্টটা দেখানো যাবে। আমি একটু পরে দেখাচ্ছি অ্যাটাচমেন্টটা। সো দিস ইজ ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট। তো এটাকে আমরা আলাদা করে লিখতে পারি। তো এটাকে আবার অনেকে এভাবেও লেখে, ওদের শর্ট হ্যান্ড প্রপার্টি কয় আর কি। প্রপার্টি নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখানে দিলাম এইটা, এরপরে দিলাম এইটা,
সো এই 3 লাইনকে আপনি এভাবে এক লাইনও নাকি অনেকে লেখে আর কি। এই ব্যাক প্রপার্টির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। প্রথমে এইটা, এরপরে এইটা, এরপরে এইটা, আউটপুট সেম। অপস, কই গেল? কেন হারা যাবে? ভেরি ব্যাড। অপস, এটা আসছে। সো এখানে অ্যাকচুয়ালি ইয়েটা পাচ্ছে না আর কি, এটা পাইতেছে না, ব্যাকগ্রাউন্ড সাইজটা পাইতেছে না। সো এটা ইগনোর করেন। তো এভাবে মানে এটাকে বলে শর্ট হ্যান্ড আর কি। এখানে আমার লিখতে মনে কোনো এক জায়গায় ভুল হয়েছে, এভাবে লেখা যায়, এক লাইনে লেখা যায়। দিস ইজ কল্ড শর্ট হ্যান্ড প্রপার্টি, আর এগুলো হলো ইন্ডিভিজুয়াল প্রপার্টি আর কি। সো এনিওয়ে, দিস ইজ দ্য থিং। এভাবে আমরা আর কি ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, সো দিস ইজ দ্য থিং, ছিল ছোটোখাটো আর কি আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ সম্পর্কে ছোটোখাটো একটা প্র্যাকটিস। তো আরও কিছু বিষয় এখানে আছে, সেটা হচ্ছে যে আমরা যদি ইমেজটাকে রোটেট করতে চাই, রোটেট করতে পারবো, স্কেল স্কিউ করতে পারবো। সিএসএস এর তো অনেক কাজ করা যায় আসলে, এগুলোর কোনো শেষ নাই। ঠিক আছে, তো আমি কয়েকটা দেখাই দেই, হ্যাঁ, ছটপট নাকি? আমি কয়েকটা দেখাই দেই, এগুলো পরে আস্তে ধীরে বাসায় প্র্যাকটিস করে নিতে পারবেন যদি সময় সুযোগ থাকে আপনার। আচ্ছা, আপনার তো ব্যস্ত মানুষ, আসলে সময় সুযোগ থাকে না। আমি তো মানে বেকার মানুষ, কোনো কাম কাজ নেই, কি করব, সারাদিন বসে এগুলোই করি। আচ্ছা, আমি 3 মিনিটে একটা ব্রেক দিচ্ছি, ব্রেকের পরে আবার কাজ শুরু করব, ঠিক আছে? আপনাদের মোস্ট আচ্ছা, আপনাদের মাথাটাকে একটু রেস্ট দিলাম। আমি তো অনেক জোরে জোরে কথা বলি, অনেক বেশি কথা বলি। ঠিক আছে। জি। কোনগুলা? কোডগুলো তো দিয়ে যায়, কিন্তু কোডগুলো আপনারা তো লিখবেন ভিডিও দেখে দেখে। ঠিক আছে, কোডগুলো তো দেওয়া যায়, সমস্যা নাই। আমরা গিট হাবে একটা রিপোজিটরি তৈরি করে সেখানেও এটা ডে বাই ডে ম্যানেজ করতে পারি চাইলে। এটা অবশ্য ফাহিম বলছিল, কিন্তু ওটা আসলে দেখি কি করি। মানে আপনি ওটা ভালো হলে ঠিক আছে, সমস্যা নাই, প্রাইভেট করতে হবে আর কি, গিট হাবে করা যাবে না, গিট ল্যাবে করতে হবে। আর কারণ আপনি কোর্সের ভিতরে যে কন্টেন্টগুলো এখন সামনে পাবে, যেগুলো পাবেন, এগুলো আসলে মানে একেবারে বেসিক না, মোটামুটি একটু একটু অ্যাডভান্সও পাবেন সামনে। তো সেক্ষেত্রে আর কি এগুলা ফ্রি করা যাবে না আর কি, হ্যাঁ। এগুলো যদি কেউ অ্যাক্সেস করতে চায় তাহলে একটু ইয়ে করে নিতে হবে আর কি, এটা হচ্ছে ব্যাপার। সো এই জন্য এটা এত মানে পাবলিক রিপোজিটরিতে রাখা যাবে না এগুলা। জি। হ্যাঁ, সেটাই আর কি। এখন দেখেন, তো যেটা বলতে নিছিলাম যে এই যে আমরা এখানে আসলাম, তো এই জায়গাটাতে এইভাবে আর কি আমরা এখানে এভাবে করা হচ্ছে এখন আমাদের। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, এখানে যে আমরা আছি, এখন এখানে যেটা করব আমরা সেটা হচ্ছে যে এই জায়গাটাতে আহ, কি করতেছিলাম বলেন তো তখন? আচ্ছা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ টিমে যেগুলো হয়েছিল আর কি মোটামুটি। এখন আরেকটা ছোট্ট কনসেপ্ট এটা নিতে আমরা প্র্যাকটিস করতে পারি। সেটা হচ্ছে যে ধরেন আপনি কলামের ভিতরে কাজ করবেন, এই যে লেফট সাইড বার, হ্যাঁ, কলামের ভিতরে কাজ করবেন। ধরেন এখানে লেফট সাইড বার আছে, এখানে এই জায়গাটাতে আপনি আরো এভাবে তিনটা করবেন, একটা দুইটা তিনটা। সো কলামের ভিতরে লেফট সাইড বারটা হচ্ছে আমার 2 কলাম, এই যে লেফট সাইড বারটা হচ্ছে আমার 2 কলাম। এখন এই কলামের ভিতরে আমরা আরো কলাম নিব। সো কলামের ভিতরে ধরেন এখানে দুইটা হবে, এখানে মাঝখানে একটা দাগ হবে, উপরে একটা পার্ট, নিচে একটা পার্ট। তো যখন আপনি কলামের মানে আমি যদি পেইন্টে যাই, এটা ধরেন আমার কলাম, এটা কলাম, তাহলে এরকম হবে আর কি, কলামের মাঝখানে একটা দাগ হবে।
এবং উপরে এটা একটা পার্ট হবে, আবার নিচে এটা একটা পার্ট হবে, কলামের দুইটা পার্ট হবে। আর এটা আমরা কিভাবে করব? এক্স্যাক্টলি। তো ডিবের ভিতরে যখন আপনি কাজ করবেন, যখন এখানে আছেন 6 6 করেন, অ্যাকচুয়ালি এটা তো আমার টোটাল, তাহলে এটা পুরোটা 12, এটাও পুরোটা 12। তাহলে এটা কিভাবে করব দেখেন, আমি এই যে এটার ভিতরে যখনই কলামের ভিতরে আবার আপনি কলাম নিবেন, বা ধরেন এখানে এরকম হবে, এটা বাদ দেন, এটা ধরেন আমার বাম পাশ, আর এটা আমার ডান পাশ, এটা হচ্ছে ধরেন আমার মেইন কন্টেন্ট। এই মেইন কন্টেন্ট হচ্ছে এটা লেফট সাইড বার, এটা মেইন কন্টেন্ট। এখন এখানে ধরেন এরকম হবে, এরকম হবে, এরকম হবে, ধরেন এই জায়গাটায়, এই জায়গাটায়, এই যে লেফট সাইড বারের জায়গাটা, এই জায়গাটা এরকম হবে। তাহলে এটা কিভাবে করব? সো এটা অ্যাকচুয়ালি প্রথমে এখানে, এখানে প্রথমে রো হবে দুইটা, এটা একটা রো, এইটা আর একটা রো। প্রথম রোতে কলাম কয়টা? দ্বিতীয় রোতে কলাম কয়টা? একটা কলাম। তাহলে এখন তাহলে এই প্রথম রোতে যেহেতু দুইটা কলাম, তাহলে এখানে কত কত দিব, এখানে কত, এখানে কত দিব? এখন হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা যদিও দুইয়ের ভিতরে আসি, যখন আমরা এটাকে সমান ভাগে ভাগ করব, তখন কি এখানে এক এক লিখবো নাকি? এটা তো দুই টোটাল। এই টোটাল কত? টোটাল তো দুই। এখানে যে লেফট সাইড বার, এটা কত? দুই। তাহলে এটা এক, এটা এক দিব নাকি? এটা ছয়, এটা ছয় হবে, ছয় ছয় হবে, তাই না? যখন আমি যার ভিতরেই কাজ করি, আমি দুইয়ের ভিতরে কাজ করি, আর ছয়ের ভিতরে কাজ করি, আর 12-এর ভিতরে কাজ করি, পুরোটাকে কত ধরে নিয়ে কাজ করতে হয়? 12 ধরে নিয়ে কাজ করতে। তাহলে এটা এখন আমি কি, এখানে তাহলে অ্যাকচুয়ালি দুইটা রো হবে, এটা একটা রো হবে, এটা প্রথম রোতে দুইটা কলাম, দ্বিতীয় রোতে একটা কলাম। তাহলে যখন রোর ভিতরে আপনি কলাম নিচ্ছেন, সবার একটা রো নিতে হবে। এখানে ডিভ ক্লাস রো, দুইটা রো নিলাম। প্রথম রোতে কলাম হবে কত? ডিভ ক্লাস কল 12, আর এরপরের রোতে এখানে হবে, সরি কল 12 না, 6 6 6। আর সেকেন্ড রোতে হবে কল কত? 12। এই আর কিছু না। এই দেখেন, এই দুইয়ের ভিতরে আমরা এভাবে কাজটা করলাম। একটা রো নিলাম, রোর ভিতরে দুইটা কলাম দিলাম 6 6। এখন এখানে হাইট দিতে হবে। পুরো জায়গাটার হাইট কত বলেন তো? লেফট সাইড বারের হাইট কত? 650। তাহলে এখানে ধরেন স্টাইল দিয়ে আমি একটা ম্যানুয়ালি হাইট দিয়ে দিলাম। 650-এর অর্ধেক কত? 300, 325 না? 325, 325 কত হয়? 650। হ্যাঁ, এখানে দিয়ে দিলাম হাইট এত, না কেন? আরে ভাই, এটা সিএসএস একটা ক্লাস লেখেন তাহলে হাইটের, এখানে ডট এইচ 325, হাইট লিখলাম 325 পিক্সেল। ওকে, এবার এই ক্লাসটা কল করে দিলাম এখানে। আমি জাস্ট ওই ফাইলটা যাইতে চেয়েছিলাম না, বুঝছেন, এই জন্য আর কি এখানে লিখতেছিলাম। হ্যাঁ, এই তো এভাবে আর কি। এখন যদি যাই এখানে রিলোড দিয়ে দেখেন, এই দেখেন হয়ে গেছে, এখানে দুইটা, এখানে একটা। সো কলামের, ঠিক আছে, সো কলামের ভিতরে যখনই আপনি কলাম নেবেন, পুরোটাকে 12 ধরে কাজ করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি ওই যে সিএসএস 3 কিছু প্রপার্টি নিয়ে কাজ করতেছিলাম, এবার মনে আসছে। তো দেখেন, এখন আমি এখানে ঝটপট কিছু কাজ করে দিই পরবর্তী 20 মিনিট, 15-20 মিনিট এই জায়গাটাতে। তো আমরা ধরেন যে এইখানে এই মেইন কন্টেন্টের ভিতরে আমাদের এই যে মেইন কন্টেন্টের জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। আমরা এখানে একটা ডিভ নিলাম। সো ডিভের ভিতরে ক্লাস কল করা আছে div1, সিএসএস ফাইলে যাচ্ছি, এই যে div1। তো আমি এর আপাতত এগুলো বন্ধ করে দেই, বন্ধ করে দিয়ে এখানে নর্মালি ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরেন রেড, খেয়াল করেন, হ্যাঁ।
এরকম আছে। এটার বর্ডার রেডিয়াসটাও বন্ধ করে দিই, এরকম আছে। হাই ওটা একটু বাড়ায় দিই, 500 পিক্সেল করে দিই, এটা 300 করে দিই, 300 করে দিলাম, এরকম আছে। সো ডিপ একটা হয়ে গেল আমাদের। এখন এইটার ভিতরে খেয়াল করেন যে এবার এই যে ডিপটা আমরা এখানে পাচ্ছি, এই ডিপটার ভিতরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে ডিপটাকে অনেক সময় মুভ করানো যায়, বা সিএসএস 3 এর একটা প্রপার্টি, তার নাম হচ্ছে ট্রান্সফর্ম। এর ভ্যালু হিসাবে আমরা বেশ কিছু ফাংশন ইউজ করতে পারি। কমন যে ফাংশনগুলোর মধ্যে একটা হচ্ছে রোটেট। রোটেট ধরেন দিয়ে দিলাম 30 ডিগ্রি। সিএসএস এর প্রপার্টির নাম হচ্ছে ট্রান্সফর্ম, এর ভ্যালু দিলাম রোটেট 30 ডিগ্রি। এর ফলে যদি রিলোড দিই দেখেন কি হয়, ডিপটা দেখেন একটু ঘুরে গেছে, এভাবে খেয়াল করছেন। সো এই রোটেট এভাবে কাজ করতে পারি আমরা। আবার যদি এখানে এভাবে যদি ধরেন 180 দিলাম, তাহলে আরও কিন্তু এভাবে হয়ে যাচ্ছে, মানে 180 দিলে পুরোটা আবার হয়ে যাচ্ছে। সো রোটেট দিয়ে আপনি যদি 80 দেয় তাহলে আবার ভালো বোঝা যাবে, এই যে এভাবে হয়ে গেছে আর কি। সো ডিপটাকে ঘোরানো আর কি। 90 ডিগ্রি ভালো তো পুরোটা ঘুরে যেত আর কি। হ্যাঁ, 90 ডিগ্রি দিলে পুরোটা ঘুরে যেত, এই যে রোটেট। এখন এই বিষয়গুলো আসলে এইভাবে না করে, এগুলো যেভাবে করা হয়, আমরা একটা ছোট ক্লাস তৈরি করি এই ডিপের, কোলন হুবার। সো হুবার হচ্ছে একটা ছোট ক্লাস। এর মানে হইতেছে এই যে ডিপ ওয়ান, এই ক্লাসটা এই ডিপের ভিতরে কল করা আছে। এই ডিপের ভিতরে কার্সর নিয়ে আসলে এই যে অবস্থান, সেটাকে বলা হচ্ছে হুবার। তো এই হুবারে ধরেন আমি এই যে রোটেটটা দিয়ে দিলাম এভাবে আর কি। এখানে ধরেন বলে দিলাম রোটেট, নর্মালি রোটেট 0 ডিগ্রি ঘুরবে না, হুবারে হবে রোটেট 180 ডিগ্রি। এবার যদি রিলোড দেই, নর্মালি এরকম আছে, মাউসের কার্সর নিয়ে গেলে কিছুই হচ্ছে না, কারণ কি কল তো করা হয়েছে, এই ডিপ ওয়ান কল করা হয়েছে না, হুবারে কাজ করতেছে না কেন? ট্রান্সফর্ম রোটেট, ও 180 ডিগ্রি, তো এই জন্য বোঝা যাচ্ছে না, আই এম সরি। 180 ডিগ্রি দিলে বোঝা যাবে? আহা, হ্যাঁ, আগের পজিশনে চলে আসবে। ধরেন এখানে দিলাম হচ্ছে 180 ডিগ্রি দিলে বোঝা যাবে, বা তার জন্য একটা জিনিস লাগবে, ট্রানজিশন লাগবে, সেটা আমি একটু পরে দিচ্ছি। ধরেন হ্যাঁ, ধরেন দিলাম হইতেছে 30 ডিগ্রি দিলাম বা 50 ডিগ্রি দিলাম। নর্মালি নর্মালি ডিপটা ট্রান্সফর্ম রোটেট 0 ডিগ্রি, আর যখন হুবার করবে তখন রোটেট হবে 50 ডিগ্রি। দেখেন এবার যদি রিলোড দিই, এবার দেখেন যে নীল এরকম হয়ে যাচ্ছে। এখন 180 ডিগ্রি দিলে বোঝা যাচ্ছে না, এর কারণ হইতেছে 180 ডিগ্রি দিলে আবার আগের অবস্থানে চলে আসতেছে। তো এটা বোঝা যাবে এখন এই যে পরিবর্তনটা হচ্ছে। ধরেন এখানে 80 ডিগ্রি দিলাম, এই যে পরিবর্তনটা হইতেছে, এই পরিবর্তনটা একটু স্লো করার জন্য এখানে লিখতে হয় ট্রানজিশন। সো ট্রানজিশন মানে কি? পরিবর্তন। পরিবর্তন হবে 2 সেকেন্ড সময় নিয়ে, আমি বলে দিলাম পরিবর্তনটা হবে 2 সেকেন্ড সময় নিয়ে। আমি যদি এবার রিলোড দিই, এবার দেখেন, এবার দেখেন পরিবর্তন হচ্ছে, এটা সময় নিয়ে হচ্ছে, খেয়াল করছেন? তো এটা হচ্ছে ব্যাপার। তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে তো আমি 180 দিই, তাও সমস্যা নেই। এবার এবার 180 দিলাম, এবার দেখেন কি হয়, দেখছেন ঘুরে আবার আগের অবস্থানে যাচ্ছিল। এত দ্রুত হচ্ছিল যে আমরা বুঝতে পারতেছিলাম না যেটা আসলে সেটা ঘুরতেছে কিনা। ঠিক আছে, সো দিস ইজ রোটেট। তো রোটেট দুই ভাবে হয়, রোটেট এক্স হয়, রোটেট ওয়াই হয়। রোটেট রোটেট এক্স দিলাম, রোটেট এক্স দিলে বেসিক্যালি এইটা উপরে মানে বাম পাশ ডান পাশ বরাবর ঘুরবে। এবার দেখেন কি হয়, সরি উপর নিচ বরাবর ঘুরতেছে। রোটেট এক্স মানে উপর নিচ বরাবর ঘুরতেছে। আর যদি রোটেট ওয়াই দেই, তাহলে বাম দিক ডান দিক বরাবর ঘুরবে। এবার দেখেন বাম দিক ডান দিক বরাবর ঘুরতেছে। সো পরিবর্তনটা যদি আপনি 1 সেকেন্ড সময় অনেক স্লো, 1 সেকেন্ড দেন, তাহলে আরো তাড়াতাড়ি ঘুরবে। ঠিক আছে, আমি যদি এখানে 360 দিই, তাহলে পুরো একটা সার্কেল নিবে। 360 দিই, পুরো একটা সার্কেল নিচ্ছে আর কি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি, এগুলোর আসলে অনেক আছে, তো এগুলো শেষ করা যাবে না বলে আর কি। সো রোটেট,
সো রোটেট এভাবে দিয়ে দেখবেন ট্রানজিশন দিতে হয় বেস ক্লাসে। আচ্ছা, এভাবে রোটেট দিয়ে আমরা কাজটা করতে পারি। এরপরে ধরেন ট্রানজিশনের ট্রান্সফর্মের ভ্যালু আর একটা হতে পারে, এটা স্কেল। তো স্কেল মানে জুম হয়, স্কেল দিলাম ধরেন 1.5। এবার দেখেন কি হয়, এখানে ধরেন নর্মালি স্কেল দিলাম হচ্ছে 1। তো প্রপার্টির নাম ট্রান্সফর্ম। এবার রোটেটের পরিবর্তে আমরা ইউজ করলাম স্কেল, স্কেল দিলাম এখানে 1, এখানে স্কেল দিলাম 1.5। এখন দেখেন কি হয়, নর্মালি এটা এরকম আছে, এখানে দিলে এটা জুম হয়ে বড় হইতেছে, খেয়াল করছেন? তো স্কেল, এটাকে আবার যদি আমি 0.5 দেই তাহলে কি হবে, ছোট হবে। সো 1 মানে হইতেছে আমার যা আছে তাই। এবার যদি আপনি 2.5 দেন তাহলে দ্বিগুণ হবে, আড়াই গুণ হবে। ঠিক আছে, এইভাবে। আবার যদি আপনি এখানে 1 দেন তাহলে আর কিছুই হবে না, কারণ 1 মানে কি, যা ছিল তাই। সো দিস ইজ স্কেল। আবার স্কেলের পরিবর্তে আপনি ইউজ করতে পারেন হচ্ছে স্কিউ। তো স্কিউটা খুব ইন্টারেস্টিং। স্কিউ দিলাম ধরেন 0 ডিগ্রি, নর্মালি স্কিউ থাকবে 0 ডিগ্রি, আর যখন আমি এখানে পরিবর্তন করব তখন আমার স্কিউ হবে হচ্ছে ধরেন 30 ডিগ্রি, কথার কথা। তো স্কিউটা হচ্ছে বেসিক্যালি একটু, এই দেখেন ওটা এরকম একটু কাত হয়ে যাচ্ছে এরকম। আবার আপনি যদি মনে করেন যে না, নর্মালি এটা একটু কাত হয়ে থাকবে, দেন এভাবে দেন 20 ডিগ্রি দিলেন, এভাবে নর্মালি এভাবে থাকবে। তো দিস ইজ স্কিউ, একটু কাত হয়ে যাওয়া। স্কিউ এর আবার নেগেটিভ ভ্যালু দিতে পারেন। ধরেন নর্মালি স্কিউ আছে এরকম 30 ডিগ্রি, নর্মালি থাকবে 30 ডিগ্রি, এটা আবার হুবার করলে নেগেটিভ 30 ডিগ্রি করে দিলাম, দেখেন এখন কেমন হয়, এরকম আছে, এরকম হয়ে যাচ্ছে। সো এইভাবে ছোটখাটো অ্যানিমেশন চাইলে আমরা তৈরি করতে পারি। সো এই যে স্কেল, স্কিউ আবার দুই ধরনের হয়, স্কিউ, স্কিউ এক্স এটা একই, স্কিউ ওয়াইটা আবার একটু আলাদা। স্কিউ ওয়াই দিলাম 30 ডিগ্রি, দেখেন ওয়াই দিলে কি হয়, এভাবে যাচ্ছে জিনিসটা, উল্টে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের স্কিউ, স্কিউ এক্স, এগুলোর ব্যাপার আছে, এগুলো আপনি ধরেন যে সিএসএস নিয়ে যদি ভালো মতো স্টাডি করেন তাহলে হয়তো এগুলো আরো ইয়ে করা যাবে আর কি। ঠিক আছে, সো ট্রান্সফর্মের যে প্রপার্টিটা রোটেট, স্কেল, স্কিউ, এগুলো আমরা মোটামুটি দেখলাম। এগুলোর অনেক ধরনের অ্যাপ্লিকেশনই সামনে হয়তো আপনি পাবেন। যখন আমরা টেমপ্লেট কাস্টমাইজ করব তখন দেখবেন যে একটা ডিপ এইভাবে রয়েছে, তখন আপনি বুঝতে পারবেন এটা মনে হয় স্কিউ দিয়ে করা। সেগুলো একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা মোটামুটি আজকে সিএসএস এর বেশ কিছু ব্যাপার দেখার চেষ্টা করলাম। আমরা ট্রানজিশন দেখলাম, পরিবর্তনটা স্লো কিভাবে হয়, অ্যানিমেশন কিভাবে নিয়ে আসতে হয়, বর্ডার রেডিয়াস দেখলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে করতে হয় সেটা দেখলাম। আমরা আরো অনেক কিছুই দেখবো সামনে। নেক্সট ক্লাসে আমরা বুটস্ট্র্যাপ প্র্যাকটিস শুরু করব, এবং আমরা নেক্সট ক্লাসে এই যে একটা টেমপ্লেট নামিয়েছিলাম, তাই না, মনে আছে কারো? ডেস্কটপের ভিতরে না কই রাখছিলাম, ডাউনলোডে। হ্যাঁ, এই যে টেমপ্লেটটা। সো আমরা নেক্সট ক্লাসে বুটস্ট্র্যাপ যে ফ্রেমওয়ার্ক, সেই বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা ডাউনলোড করে ইনস্টল করে আমরা এই পেজটা বানানোর চেষ্টা করব নেক্সট ক্লাসে। এটা আমাদের আগামী ক্লাসের কাজ এইটা। তো এইটা করার জন্য আমাদের যে বিষয়গুলো লাগবে সেগুলো এখানে প্র্যাকটিস করলাম। এছাড়াও আমরা এখানে প্র্যাকটিস করি নাই এমন আরো অনেক জিনিস এই টেমপ্লেটটা বানাইতে গেলে আপনার কাজে লাগবে। ঠিক আছে, সো ভালো থাকেন, আজকে এতটুকুনি। কারো কোনো কোশ্চেন আছে বলেন থাকতে অ্যাবাউট? হ্যাঁ, টেমপ্লেট আমি গুগল ড্রাইভে দিয়ে দিচ্ছি এটুকু। ঠিক আছে, ওকে। আমরা আমাদের মতো করে বুটস্ট্র্যাপ দিয়ে এটা করার চেষ্টা করব। আর বুটস্ট্র্যাপ যেটা আছে সেটা হচ্ছে যে আপনার এই বুটস্ট্র্যাপ হচ্ছে কি একটা ফ্রেমওয়ার্ক। আপনি যদি getbootstrap.com-এ যান, এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এইচটিএমএল এবং সিএসএস এর এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ফ্রন্ট এন্ড একটা ফ্রেমওয়ার্ক তৈরি করছে বুটস্ট্র্যাপ। তো এদের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে যদি আমি গেট স্টার্টে যাই, এখান থেকে আমরা এটা শুরু করতে পারবো। 4 দেখাবো, 5 না। কারণ আমাদের আলটিমেটলি যেটা টার্গেট সেটা হচ্ছে ভিউজেস। আমরা এখন পর্যন্ত যে কাজগুলো করতেছি এগুলো কিন্তু আমাদের আসলে মানে জাস্ট আপনাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অতিক্রম করানো হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে। এই কাজগুলো আমাদের আসল কাজ না। আমরা বুটস্ট্র্যাপের উপরে এটা 2টা ক্লাস লাগবে, এই পেজটা 2টা ক্লাস আমি সময় দেবো এই পেজটা বানানোর জন্য। এরপরে ক্লাস থেকে আমাদের জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস শুরু হবে। জাভাস্ক্রিপ্টের উপরে পরবর্তী সবগুলো ক্লাস হবে। জাভাস্ক্রিপ্টের সাথে এইচটিএমএল আসবে, সিএসএস আসবে, ভিউজেস আসবে, সব আসবে জাভাস্ক্রিপ্টের সাথেই।
তো এই হচ্ছে ব্যাপার। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমাদের নেক্সট ক্লাস আবার রোববার, মাঝখানে 2 দিন বন্ধ আছে, শুক্রবার এবং শনিবার। তো শুক্রবার এবং শনিবার আপনারা এই গ্রিড সিস্টেম এবং পজিশন মিডিয়া কোয়েরি, গ্রিড সিস্টেম, পজিশন, মিডিয়া কোয়েরি আর সিএসএস এর যে টুকটাক স্কেল, স্কিউ, রোটেট টোটেট, আকডুম বাকডুম যা আছে এগুলো কাজ করবেন। আর getbootstrap.com-এ এসে এখানে একটু, হ্যাঁ, এখানে এসে আপনি এই getbootstrap.com-এ আসলে এখান থেকে গেট স্টার্টে আসবেন। এখান থেকে যদি আমরা এই ফোরে যাই, এই যে ডান দিকে যে লেখাটা আছে এখান থেকে ফোরে যাবেন। এই ফোর থেকে আমরা এই প্র্যাকটিসটা করবো আর কি এখান থেকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভালো থাকেন, আমি আজকে রেখে দিচ্ছি এখানেই। ওকে জি, আল্লাহ হাফিজ। হ্যাঁ, আসসালাম। হ্যাঁ, আল্লাহ হাফিজ।